তাহলে দেখো আমরা আগের দিনের ক্লাসে আলোচনা করেছিলাম ভারতের জলবায়ু। হুম। আর আজকে আমরা পড়ব ভারতের যে ন্যাচারাল যে ভেজিটেশন আছে, ভারতের যে বনভূমি, সেই বনভূমি। তো পড়ানোর আগে তোমাদেরকে বলে রাখি যে ভারতের যে ন্যাচারাল ভেজিটেশনের আমার দু একটি আগের ভিডিও রয়েছে, তোমরা সেগুলো ওখান থেকে দেখে নিতে পারো। আজকে ওই ক্লাসিফিকেশনগুলোতে, মানে ভারতীয় বনভূমির যে শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগে আমি কিন্তু সেইভাবে যাব না, ঠিক আছে? যে কিসের ভিত্তিতে শ্রেণীবিভাগ করে তাও একবার আমি বলে দেবো। এগুলি আগের একটি ভিডিওতে তোমাদের এগুলি আমি আলোচনা করেছিলাম। আজকে শুধুমাত্র যেগুলো পড়ব, যে ভারতে কোন বনভূমি কোথায় দেখা যাচ্ছে এবং কি কি বনভূমিতে কি কি উদ্ভিদ থাকছে, যেগুলো পরীক্ষাতে আসে, এই টাইপের কোশ্চেনগুলো সেই রকমভাবে কিন্তু আমরা পড়বো আজকে, ঠিক আছে? তাও একবার আমি বলে দেবো যে ভারতীয় যে বনভূমির যে শ্রেণীবিভাগ আছে, ক্লাসিফিকেশনগুলো আছে, যে ফরেস্টের শ্রেণীবিভাগগুলো, সেই শ্রেণীবিভাগগুলো তোমাদেরকে আমি এবার জাস্ট মনে করানোর জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে হেডিং করে নেবে যে ভারতের বনভূমি, ভারতের বনভূমি। ভারতের বনভূমি দেখো, যে শ্রেণীবিভাগ আছে, সেই শ্রেণীবিভাগ যদি আমরা করি, বিভিন্ন রকমভাবে ভাগ করা যায়, ঠিক আছে? বিভিন্ন ভৌগোলিক বিভিন্ন রকম ভাগ করেছেন। যদি এক নম্বরে আমরা যদি দেখি যে প্রশাসনিক দিক দিয়ে, এগুলি আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম। আগে একটি ক্লাস হয়েছিল, আগে একটা নয়, দুটো ক্লাস হয়েছিল ভেজিটেশনের। সেই ক্লাসে এগুলি কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে। আমি তাও একবার মনে করানোর জন্য তোমাদেরকে বিষয়গুলো বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে প্রশাসনিক যদি ভিত্তি আমরা করি, প্রশাসনিক যদি বেস হয়, তার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ যদি বেস হয়, সেই বেসের উপর ভিত্তি করে আমরা ফরেস্টকে মূলত তিনটে ভাগে ভাগ করি। কি? একটা হচ্ছে রিজার্ভড ফরেস্ট। অপর একটি হচ্ছে কি প্রোটেক্টেড ফরেস্ট, এবং অন্য একটি হলো আনক্লাসিফাইড ফরেস্ট, যেগুলো এর মধ্যে পড়ে না, ঠিক আছে? সেগুলোকে বলা হয় আনক্লাসিফাইড ফরেস্ট। এখন প্রথমে আছে দেখো রিজার্ভ ফরেস্ট। আমি এক লাইন করে বলে দিচ্ছি, এই ফরেস্টগুলো ডাইরেক্টলি সরকারের আন্ডারে থাকে, মানে সরকার এই যে রিজার্ভ ফরেস্টগুলো থাকবে, সেই রিজার্ভ ফরেস্টগুলোকে সরকার কিন্তু তদারকি করবে। এখানে হচ্ছে কি, মনে রাখবে, কোনো পাবলিকের এন্ট্রি এখানে থাকে না। এখানে তুমি কোনো গ্রেজিং মানে অ্যানিম্যাল বা ক্যাটেলকে তুমি এখানে কিন্তু নিয়ে যেতে পারবে না, ঠিক আছে? এগুলো হচ্ছে সরাসরি একবার তোমার হচ্ছে সরাসরি এগুলো সরকারের আওতায় পড়ে থাকে। তাহলে রিজার্ভ ফরেস্টগুলো কি হচ্ছে? এগুলো হচ্ছে সরাসরি সরকারের আওতায় থাকে, এখানে তুমি এন্ট্রি করতে পারবে না, ঠিক আছে? বা কিছু এরিয়াতে যেতে পারো, ঠিক আছে? আর এখানে এই যে রিজার্ভ ফরেস্ট আছে, ভারতের মোট ফরেস্টের 53% হচ্ছে এই রিজার্ভ ফরেস্টের অন্তর্গত। এরপরে আছে প্রোটেক্টেড ফরেস্ট। দেখো, প্রোটেক্টেড মানে হচ্ছে সংরক্ষিত করা হয়েছে। এখানে তুমি কিছু অ্যাক্টিভিটি দেখতে পাবে, এখানে কিছু জায়গাতে তুমি যেতে পারবে পারমিশন নিয়ে, ক্যাটেলকে নিয়ে যেতে পারবে, ঠিক আছে? গাছ অনুমতি নিয়ে গাছ কাটতে পারবে, ঠিক আছে? এরকম বনভূমিকে, সেগুলোকে বলা হচ্ছে প্রোটেক্টেড, এবং সেগুলোর পার্সেন্টেজ হচ্ছে 29%। আর এগুলি ছাড়া, মানে প্রোটেক্টেড বা হচ্ছে রিজার্ভ ফরেস্ট ছাড়া কিছু তোমার বনভূমি আছে, যেগুলোকে আনক্লাসিফাইড ফরেস্ট বলা হয়, যেগুলি তোমার হচ্ছে গিয়ে কোনো রেস্ট্রিকশন নেই, তুমি যেখানে সেখানে যেতে পারো, গাছ কাটতে পারো। তার মানে এই নয় যে সব গাছ কেটে দেবে, ঠিক আছে? যেতে পারো, ঠিক আছে? সেখানে ঘুরতে পারো, বা পশুচারণ ক্ষেত্র হিসাবে আমরা সেগুলোকে বিচার করতে পারি। তাহলে এরকম আনক্লাসিফাইড ফরেস্টের পরিমাণ হচ্ছে 18%, ঠিক আছে? 18%। তাহলে এগুলো গেল প্রশাসনিক ভিত্তিতে, ঠিক আছে? এইবারে তোমার হচ্ছে গিয়ে যদি আমরা বাণিজ্যিক ভিত্তিতে দেখি, মানে মার্চেন্টেবিলিটির ভিত্তিতে দেখি, তাহলে বাণিজ্যিক ভিত্তিতে যদি আমরা দেখি, 2 নম্বর হচ্ছে বাণিজ্যিক ভিত্তিতে আমরা ভারতের যে বনভূমি আছে, সেই বনভূমিকে প্রধানত দুটো ভাগে ভাগ করি। একটি হচ্ছে গিয়ে বাণিজ্যিক, একটা অবাণিজ্যিক। বাণিজ্যিক বনভূমি, এবং অপর একটি হলো অবাণিজ্যিক বনভূমি, ঠিক আছে?
বাণিজ্যিক বনভূমি হচ্ছে গিয়ে যেগুলোর হচ্ছে বেশিরভাগ যে কাঠটা বনভূমি থেকে পাওয়া যায়, ঠিক আছে, সেগুলো হচ্ছে গিয়ে এই তোমার হচ্ছে গিয়ে বাণিজ্যিক। আর অবাণিজ্যিক হচ্ছে যেগুলো কোনো কাজে লাগে না, সেগুলো হচ্ছে গিয়ে অবাণিজ্যিক, ঠিক আছে। বেশিরভাগ আমাদের 82% হচ্ছে কি ফরেস্ট এরিয়ার মধ্যে বেশিরভাগটাই হচ্ছে গিয়ে বাণিজ্যিক, বিভিন্ন আসবাবপত্র, ঠিক আছে, এই সমস্ত তৈরির কাজে লাগে, আরও বিভিন্ন কাজে কিন্তু লাগে, ঠিক আছে। তাহলে আমরা বাণিজ্যিক পেলাম, অবাণিজ্যিক পেলাম, ঠিক আছে। এবারে গঠনের উপর ভিত্তি করে, মূলত গঠনের উপর ভিত্তি করে, বনভূমির গঠনের উপর ভিত্তি করে, গঠনের উপর ভিত্তি করে, গঠনের উপর ভিত্তি করে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কোন পাতাযুক্ত বন, মানে কোন থাকবে, ঠিক আছে, যেটাকে কনিফেরাস্ট বলা হয়, ঠিক আছে। একটা কনিফেরাস্ট মানে কোন, পাতায় কোন থাকবে, সেই ত্রিভুজের যেরকম কোন হয় এরকম কোন থাকবে, এরকম পাতাযুক্ত বনভূমি দেখা যায়, সেগুলোকে কী বল, সেগুলোকে কনিফেরাস ফরেস্ট বলে। আচ্ছা, কনিফেরাস হলে কোনযুক্ত বনভূমি, পাতা কোনযুক্ত পাতার বনভূমি। আরেকটা হয় চওড়া পাতা, যেগুলোতে কোনো কোণ থাকে না, চওড়া পাতার বনভূমি, বা ইংরেজিতে বললে এটা সব থেকে বেশি ভালো হয়, যেটা হচ্ছে কনিফার ফরেস্ট, আর একটা হচ্ছে ব্রড লিফ ফরেস্ট, ঠিক আছে। এগুলো গেল বেস্ট অফ হচ্ছে গিয়ে কম্পোজিশন। এরপরে হচ্ছে কি যে ভাগটা আসবো সেটা হচ্ছে গিয়ে তোমার ক্যানোপি ডেনসিটির উপর, মানে আচ্ছাদনের উপর বেস করেও বনভূমির ক্লাসিফিকেশন করা হয়, ঠিক আছে। মানে কীরকম ক্যানোপি ডেনসিটি থাকে, ক্যানোপি ডেনসিটি তোমার একটা পার্সেন্টেজ বের করা হয়, সেই পার্সেন্টেজের উপর ভিত্তি করে কিন্তু ক্লাসিফিকেশনটা করা হয়েছে। তাহলে ক্যানোপি মানে কি চাঁদোয়ার উপর ভিত্তি করে, তার মানে বনভূমিটা কত ঘন রয়েছে, পাতার আস্তরণ কীরকম রয়েছে, এটার উপর বেস করে যে ভাগটা করা হচ্ছে সেটা হচ্ছে কি তোমার ক্যানোপি ডেনসিটি এর উপর ভিত্তি করে যে শ্রেণীবিভাগ। তাহলে আমরা বলতে পারি, এখানে লিখবে যে এটা হচ্ছে গিয়ে বেসড অন ক্যানোপি ডেনসিটি, মানে চাঁদোয়ার উপর ভিত্তি করে, ঠিক আছে। চাঁদোয়ার উপর ভিত্তি করে যদি আমরা শ্রেণীবিভাগটা করি তাহলে প্রথমেই পাবো খুবই ঘন, ঠিক আছে, ভেরি ডেন্স। তাহলে প্রথমে পাবো 1 নম্বরে আমরা কি পাবো, 1 নম্বরে পাবো খুবই ঘন, ঠিক আছে। এখানে ডেনসিটি কত থাকে, মানে এত ঘন থাকে, পাতাগুলো একে অপর সাথে লেগে থাকে। যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে এর পার্সেন্টেজ হবে 70%-এর বেশি, মানে পাতার যে ক্যানোপিটা থাকবে, যে আচ্ছাদনটা থাকবে, সেটা কত থাকবে, সেটা 70%-এর বেশি থাকবে। তারপরে থাকবে মাঝামাঝিতে কি হবে, মাঝামাঝিতে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে কি 70%-এর কম হবে, ঠিক আছে। এরপরে আছে ওপেন বা মুক্ত বনভূমি। মুক্ত বনভূমিতে কী হয়, দেখো নাম শুনেই মনে হচ্ছে মুক্ত, ঠিক আছে। মুক্ত বনভূমিতে পাতার যে ক্যানোপি ডেনসিটিটা সেটা হচ্ছে গিয়ে কম আসবে, ঠিক আছে। যেমন হচ্ছে গিয়ে 40%-এর বেশি থাকবে, ঠিক আছে, 40%-এর বেশি থাকবে, ঠিক আছে, 40%-এর বেশি থাকবে। তার মানে পাতাগুলো দূরে থাকবে। এরপরেও আছে ঝোপ জঙ্গল আছে, নন ফরেস্ট আছে। তাহলে আরেকটা আছে ঝোপ জঙ্গল আছে বা ঝোপঝাড় আছে, ঝোপঝাড় অ্যান্ড হচ্ছে গিয়ে আর একটা হচ্ছে গিয়ে তোমার নন ফরেস্ট বলা হয়, উন্মুক্ত বনভূমি, খুব কম উন্মুক্ত বনভূমি, হয়তো এখানে একটা আছে, খানিকটা দূরে একটা আছে, এগুলো অনেকটা দূরে যখন অবস্থান করে তখন সেটা হচ্ছে নন ফরেস্ট, সেগুলো কোনো ফরেস্টের আওতায় কিন্তু পড়ে না। এইবারে যেটা করব সেটা হচ্ছে গিয়ে সাংবিধানিক ভিত্তিতে বনভূমির যে শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগ, ঠিক আছে। তাহলে সাংবিধানিক ভিত্তিতে যদি আমরা শ্রেণীবিভাগটা দেখি, সাংবিধানিক ভিত্তিতে মানে হচ্ছে সংবিধানের উপর ভিত্তি করে যে ক্লাসিফিকেশনটা করা হয়, যে সেগুলো যেমন স্টেট ফরেস্ট আছে, কমার্শিয়াল ফরেস্ট আছে, আর প্রাইভেট ফরেস্ট আছে। তাহলে সাংবিধানিক ভিত্তিতে যদি আমরা ভাগটা করি, প্রথমে কি থাকবে, রাজ্য বনভূমি বা স্টেট ফরেস্ট। 2 নম্বরে কি আছে, 2 নম্বর হচ্ছে বাণিজ্যিক বনভূমি, তাহলে দেখো সাংবিধানিক ভিত্তিতে
বনভূমিকে আমরা মূলত 3টে ভাগে ভাগ করি। একটা হচ্ছে রাজ্য বনভূমি, যেটা পুরোপুরি স্টেট গভর্নমেন্টের আন্ডারে থাকে। আর একটা হচ্ছে বাণিজ্যিক বনভূমি, আরেকটা হচ্ছে গিয়ে নিজস্ব বনভূমি। ঠিক আছে, তাহলে সাংবিধানিক ভিত্তিতে আমরা মূলত 3টে ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে রাজ্য বনভূমি, একটা বাণিজ্যিক বনভূমি, ঠিক আছে, একটা নিজস্ব বনভূমি। এখন এই যে স্টেট ফরেস্ট আছে, এগুলো সরাসরি হচ্ছে গিয়ে সরকারের আন্ডারে। সে সরকার রাজ্য সরকার হতে পারে বা সে সরকার হচ্ছে গিয়ে কেন্দ্র সরকার হতে পারে। মোদ্দা কথা হচ্ছে এই সমস্ত বনভূমিগুলো সরাসরি হচ্ছে গিয়ে সরকারের অধীনস্থ। তাহলে এটা গেল স্টেট ফরেস্ট। 2 নম্বরে আছে যে বাণিজ্যিক ফরেস্ট। বাণিজ্যিক ফরেস্টগুলো হচ্ছে গিয়ে নর্মালি হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে লোকাল অথরিটি, যেমন মিউনিসিপ্যাল কর্পোরেশন বা মিউনিসিপ্যাল যে সমস্ত বডিজ আছে টাউন এরিয়াতে, সেই সমস্ত বডিজগুলো নিয়ন্ত্রণ করে, অথবা বিভিন্ন জেলার যে সমস্ত ডিস্ট্রিক্ট বডিজ আছে সেই বডিজগুলো কিন্তু এই সমস্ত বনভূমিকে কিন্তু তদারক করে থাকে। আর হচ্ছে গিয়ে প্রাইভেট ফরেস্ট হচ্ছে গিয়ে সেই ফরেস্টগুলো যেগুলো সরাসরি হচ্ছে গিয়ে প্রাইভেট প্রাইভেট মানে হচ্ছে কি কারোর নিজস্ব আন্ডারে আছে যে সমস্ত বনভূমিগুলো, সেগুলোকে বলছে প্রাইভেট ফরেস্ট। ঠিক আছে, তো এইগুলো গেল কিছু কিছু। এরপরে আরও আছে, যেমন হচ্ছে গিয়ে এক্সপ্লয়টেবিলিটির উপর ভিত্তি করে, এগুলো আর যাচ্ছি না। এগুলো থেকে সেইভাবে কিন্তু এখনও পর্যন্ত কোনো কোশ্চেন আসেনি। ঠিক আছে, এগুলো জাস্ট একবার চোখ বুলিয়ে রাখবে। ঠিক আছে, এখন আমরা ভারতের যে শ্রেণীবিভাগটা দেখি, ভারতের বনভূমির যে শ্রেণীবিভাগটা দেখি, সেই শ্রেণীবিভাগটা হচ্ছে গিয়ে তোমার মূলত উষ্ণতা এবং হচ্ছে গিয়ে বৃষ্টিপাতের উপর নির্ভর করে। ঠিক আছে, ভারতের যে ক্লাসিফিকেশনটা আমরা দেখি বনভূমি, সেটা কি, সেটা হচ্ছে গিয়ে টোটালি হচ্ছে গিয়ে বৃষ্টিপাত এবং উষ্ণতার উপর ভিত্তি করে করা। এবারে বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে সেই ভাগটাকে করেছে। যেমন হচ্ছে গিয়ে তোমার চ্যাপম্যান এটাকে ভাগ করেছেন, ভারতের যে বনভূমি সেই বনভূমিকে মূলত 11টা ভাগে ভাগ করেছেন। কোশ্চেনে আসতে পারে, এটা লিখে রাখো। ঠিক আছে, যে ভারতীয় বনভূমির যে এইচজি চ্যাপম্যান নয়, চ্যাম্পিয়ন যিনি আছেন, তিনি ভারতীয় বনভূমিকে, এটা এমসিকিউতে একটা আসতেই পারে, ভারতীয় বনভূমিকে মূলত 11টি ভাগে ভাগ করেছেন। 11টি ভাগে ভাগ করেছেন। ঠিক আছে, তাহলে ভারতের যখন আমরা তোমার হচ্ছে গিয়ে ক্লাসিফিকেশনটা পড়ছি, তখন হচ্ছে গিয়ে আমরা যে ভাগটা পড়ি সেটা হচ্ছে গিয়ে উষ্ণতা এবং বৃষ্টিপাতের উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন। ঠিক আছে, সেই উষ্ণতা এবং বৃষ্টিপাত ভারতের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম আছে। ঠিক আছে, সেই জন্যে ভারতের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের বনভূমি সৃষ্টি হয়েছে। তাহলে আমরা সেই টোটাল যে এন্টায়ার যে ভারতের কোথায় কোথায় কী বনভূমি দেখা যায়, ঠিক আছে, সেগুলো একটা ব্রড আমরা ক্লাসিফিকেশন করব। আমরা কারো যাব না, কোনো ভৌগোলিকে যাব না, আমরা একটা টোটাল একটা ব্রড ক্লাসিফিকেশন করব। সেই ব্রড ক্লাসিফিকেশনটা দেখব ভারতের কোথায় কী বনভূমিটা বৃষ্টিপাতের উপর ভিত্তি করে বা টেম্পারেচারের উপর ভিত্তি করে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসিফিকেশনটা করি এবারে। তাহলে দেখো, উষ্ণতা এবং তাপমাত্রার ভিত্তিতে ভারতীয় বনভূমিকে মূলত হচ্ছে কি তোমার 4টি ভাগে ভাগ করা যায়। সেই 4টির আবার কিন্তু সাব ভাগ আছে। ঠিক আছে, 4টি নয়, 5টি ভাগে ভাগ করা যায়, এবং সেই 5টি প্রধান ভাগ রয়েছে, এবং সেই 5টি প্রধান ভাগের 16টি উপপ্রধান জলবায়ু রয়েছে। আমি এখানে ইংরেজিতে লিখব, ঠিক আছে, আমি বাংলাতে বলে দেবো। ঠিক আছে, তাহলে প্রথমেই থাকবে, আমি টোটাল ব্রড ক্লাসিফিকেশন, এটা হচ্ছে টোটাল ব্রড ক্লাসিফিকেশন। তাহলে প্রথমেই আমরা লিখব, সেটা হচ্ছে গিয়ে ময়েস্ট, আচ্ছা এগুলো ক্যাপিটালে লিখি তাহলে দেখতে ভালো লাগবে, ময়েস্ট ট্রপিক্যাল ফরেস্ট। ঠিক আছে, ময়েস্ট ট্রপিক্যাল ফরেস্টের আন্ডারে আবার যে কটা আছে সেটা হচ্ছে ট্রপিক্যাল ওয়েট এভারগ্রিন ফরেস্ট। 2 নম্বরে যেটা আছে ট্রপিক্যাল সেমি এভারগ্রিন
ফরেস্ট। 3 নম্বরে যেটা আছে ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডিয়াস ফরেস্ট। ফরেস্ট 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে লিটোরাল অ্যান্ড সোয়াম্প। এইগুলো গেল ময়েস্ট ট্রপিক্যাল ফরেস্ট। তার মানে হচ্ছে কি যেগুলো নিরক্ষীয় ধরনের যে সমস্ত বনভূমি, সেই সমস্ত বনভূমি এগুলো হচ্ছে কি বেশিরভাগটাই হচ্ছে এভারগ্রিন টাইপের। মানে হচ্ছে কি এখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয় এবং তাপমাত্রাও তুলনামূলকভাবে বেশি থাকে। তাই জন্যে কী হয়েছে, তাই জন্যে তোমার হচ্ছে গিয়ে এই বনভূমিটা ময়েস্ট ট্রপিক্যাল ফরেস্টগুলো সৃষ্টি হয়েছে। এবার বিভিন্ন জায়গায় তাপমাত্রা কোথাও হয়তো একটু কম আছে, কোথাও একটু বেশি আছে, তার ভিত্তিতেই 4টে ভাগ। ঠিক আছে, এরপরে আমরা মেন 2 নম্বর ভাগে আসবো। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ড্রাই ট্রপিক্যাল ফরেস্ট। ড্রাই ট্রপিক্যাল ফরেস্টের এটা আমি পরপর লিখছি, যেহেতু টোটাল ভাগ আছে 16টি। ঠিক আছে, 16টি, সেই 16টি ভাগ আমাকে তো দেখাতে হবে। এগুলো হচ্ছে মেন, এরকম 5টা আছে। ঠিক আছে, তাহলে ড্রাই ট্রপিক্যাল ফরেস্টের আন্ডারে প্রথমেই থাকবে, আমি এখানে সিকোয়েন্সটা 5 করলাম। ঠিক আছে, ট্রপিক্যাল ড্রাই এভারগ্রিন ফরেস্ট। ঠিক আছে, 6 নম্বরে আছে ট্রপিক্যাল ড্রাই ডেসিডিয়াস ফরেস্ট। 7 আছে ট্রপিক্যাল থর্ন। ট্রপিক্যাল থর্ন মানে হচ্ছে কি কাঁটা জাতীয় বনভূমি আর কি, ক্যাকটাস জাতীয় বনভূমি, সেটা ড্রাই ট্রপিক্যালের মধ্যে পড়ে। এরপরে আমরা আসবো মন্টানে বা পার্বত্য এবং মন্টানে সাবট্রপিক্যাল ফরেস্ট। সাবট্রপিক্যাল ফরেস্ট, মন্টানের সাবট্রপিক্যাল ফরেস্টের মধ্যেও তোমার হচ্ছে কি 3টে ভাগ আছে। কি থাকবে, 8-এ থাকবে সাবট্রপিক্যাল ব্রড লিফট হয়েছে। 9 নম্বরে থাকবে সাবট্রপিক্যাল মানে বড় পাতাযুক্ত, এটা হচ্ছে ব্রড লিফ হচ্ছে বড় পাতাযুক্ত, সাবট্রপিক্যাল ময়েস্ট হিল মানে যেগুলো আর্দ্র বনভূমি সেগুলো। 10-এ থাকবে সাবট্রপিক্যাল ড্রাই এভারগ্রিন। হয়েছে, এগুলো গেল মন্টানের সাবট্রপিক্যাল। এবারে মন্টানের পার্বত্য অঞ্চলের কিছু নাতিশীতোষ্ণ বনভূমি দেখা যায়, তার মানে এগুলো পার্বত্য অঞ্চলের ক্রান্তীয় বনভূমি। ঠিক আছে, সেরকমভাবে আমরা পাবো পার্বত্য অঞ্চলের কিছু নাতিশীতোষ্ণ বনভূমি। ঠিক আছে, তাহলে টেম্পারেট ফরেস্ট পাবো আমরা। মন্টানের টেম্পারেট ফরেস্টের মধ্যে আমরা কি পাবো, প্রথমেই পাবো মন্টানে ওয়েট টেম্পারেট। হয়েছে, 12 নম্বরে আমরা পাবো হিমালয়ান ময়েস্ট টেম্পারেট। হিমালয়ান ময়েস্ট টেম্পারেট। 13 নম্বরে আমরা পাবো হিমালয়ান ড্রাই টেম্পারেট। হয়েছে, তাহলে এগুলো হচ্ছে গিয়ে পার্বত্য নাতিশীতোষ্ণ বনভূমি, এগুলো হচ্ছে পার্বতীয় যে উপক্রান্তীয়
বনভূমি আছে, এটা ফরেস্টই হবে, ফরেস্ট, ঠিক আছে সেগুলো। তাহলে এইগুলো হলো মেন হচ্ছে কি চারটি, আরও একটি আছে সেটা হচ্ছে আলপাইন ফরেস্ট, মানে আরও ওপরের দিকে যদি পার্বত্য অঞ্চল বা উঁচু অঞ্চলের উপরের দিকে ওঠো তাহলে কিছু অ্যালপাইন ফরেস্ট দেখা যায়। এখানে আমি লিখে দিচ্ছি অ্যালপাইন ফরেস্ট। তাহলে অ্যালপাইন ফরেস্টের আন্ডারে থাকবে হচ্ছে গিয়ে তোমার, প্রথমেই থাকবে হচ্ছে গিয়ে 14 নম্বরে সাব আলপাইন। 15 নম্বরে কি থাকবে, ময়েস্ট আলপাইন। 16 নম্বরে থাকবে ড্রাই আলপাইন ফরেস্ট। তাহলে এই যে আমরা টোটাল মেন 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা, ঠিক আছে, এই 5টার উপবিভাগ আছে হচ্ছে 16টা, ঠিক আছে। তাহলে আমরা প্রথমেই শুরু করব কি, প্রথমেই আমরা শুরু করব যে ময়েস্ট ট্রপিক্যাল যে ফরেস্ট আছে তার যে উপবিভাগ, সেই উপবিভাগগুলি, তার মানে আমরা এগুলি আলোচনা করব, ঠিক আছে। এগুলি কোথায় গড়ে ওঠে, এদের বৈশিষ্ট্য কি, ঠিক আছে, এদের ইন্ডিভিজুয়াল কোনো ক্যারেক্টারিস্টিক আছে কিনা, সেগুলি আমরা আলোচনা করব, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা আসবো যেটা, সেটা হচ্ছে গিয়ে ময়েস্ট ট্রপিক্যাল ফরেস্ট। প্রথম ময়েস্ট ট্রপিক্যাল ফরেস্ট, ঠিক আছে। তাহলে প্রথমেই এখানে হেডিং করে নিই ময়েস্ট ট্রপিক্যাল। ময়েস্ট শুনেই তোমরা বুঝতে পারছো যে এগুলো হচ্ছে গিয়ে অতিরিক্ত যেখানে বৃষ্টিপাত বেশি হয় সেখানে এই ধরনের বনভূমি দেখা যায়। এবার কোথায় বেশি বৃষ্টি হয় না, যেখানে টেম্পারেচার বেশি থাকে সেখানেই বেশি বৃষ্টিপাত হবে। তাহলে একটা গড় বার্ষিক বৃষ্টিপাত আছে, সেই বৃষ্টিপাত এত হলে তাহলে এই ধরনের উদ্ভিদগুলো দেখা যায়। তাহলে প্রথম পয়েন্ট করবে যে যেখানে বৃষ্টিপাত, ভারতের যেখানে বৃষ্টিপাত 250 সেন্টিমিটারের বেশি, মানে গড় বার্ষিক বৃষ্টিপাত, এটা হচ্ছে গড় বার্ষিক বৃষ্টিপাত কত থাকছে, গড় বার্ষিক বৃষ্টিপাত হচ্ছে গিয়ে 250 সেন্টিমিটারের বেশি থাকছে। এবং যদি আমরা গড় তাপমাত্রা দেখি, গড় বার্ষিক তাপমাত্রাও হাই থাকবে। যদি অন অ্যান অ্যাভারেজ আমরা করি পাবো হচ্ছে গিয়ে 25 থেকে 27, ঠিক আছে। আচ্ছা, তার আগে বলে রাখি যে ময়েস্ট ট্রপিক্যাল যে ফরেস্ট, এটা আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে গিয়ে ট্রপিক্যাল ওয়েট, সরি এটা বলা হয়নি, এটা হচ্ছে ট্রপিক্যাল ওয়েট এভারগ্রিন ফরেস্টের ক্যারেক্টারিস্টিক এবং তাদের প্রিকন্ডিশন, গড়ে ওঠার প্রিকন্ডিশন, ঠিক আছে। তাহলে ট্রপিক্যাল ওয়েট এভারগ্রিন যে ফরেস্ট আছে সেই ফরেস্টের হতে গেলে কত লাগবে, টেম্পারেচার লাগবে 25 থেকে 27 ডিগ্রি, গড় বার্ষিক বৃষ্টিপাত লাগবে 250 সেন্টিমিটারের বেশি, আর রিলেটিভ হিউমিডিটি আপেক্ষিক আর্দ্রতা কত থাকতে হবে, 77%-এর বেশি। 77%-এর বেশি যদি আপেক্ষিক আর্দ্রতা থাকে তাহলে এই ট্রপিক্যাল ওয়েট যে এভারগ্রিন, মানে চিরসবুজ ক্রান্তীয় আর্দ্র চিরসবুজ যে বনভূমিগুলো, সেই বনভূমিগুলো কিন্তু দেখা যায়, ঠিক আছে। সুতরাং এই ধরনের কন্ডিশন আমরা ভারতের কোথায় কোথায় দেখতে পাই না, এই ধরনের কন্ডিশন আমরা ভারতের পশ্চিমঘাটের পশ্চিম দিকে, যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। মুম্বাই মনে রাখবে, মুম্বাই সব থেকে বেশি নয়, মুম্বাই বৃষ্টিপাত অনেক বেশি হয়। আমরা যদি নর্থ ইস্টের দিকে চলে যাই তাহলে অরুণাচল প্রদেশ আছে, আসাম আছে, নাগাল্যান্ড আছে, মিজোরাম আছে, মেঘালয়ের কিছু অংশে, ঠিক আছে, যেখানে চেরাপুঞ্জির মৌসিনরাম আছে, ঠিক আছে, সেই সমস্ত অংশে কিন্তু আমরা এই ধরনের বনভূমি দেখতে পাবো। তাহলে অবস্থান হিসাবে আমরা বলতে পারি যে পশ্চিম ঘাটের পশ্চিম দিক, ঠিক আছে, আমরা বলতে পারি পশ্চিম ঘাটের পশ্চিম দিক। পরের অবস্থানে আমরা কি বলবো না, দক্ষিণ মুম্বাই তো সব জায়গায় গাছ নেই, তাহলে দক্ষিণ মুম্বাই সমগ্রভাবে গাছগুলো কেটে দিয়ে মুম্বাই শহর হয়েছে, তাহলে দক্ষিণ মুম্বাই আছে। তারপর আছে অরুণাচল প্রদেশ, সংক্ষেপে লিখছি, তারপরে আছে আসাম, তারপরে আছে নাগাল্যান্ড, মণিপুর, দেন আছে মিজোরাম, ত্রিপুরা, আর আন্দামান এবং নিকোবর, এই সমস্ত অঞ্চলে
এই ধরনের ট্রপিক্যাল ওয়েট এভারগ্রিন ফরেস্ট কিন্তু দেখা যায়। হয়েছে? মনে রাখবে এখানে যে গাছগুলি হয়, আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয়, তাই জন্য এখানে গাছগুলি কি হয়, তোমার হচ্ছে ফেভারেবল কন্ডিশন থেকে খুব দ্রুত বাড়ে। ঠিক সেম বৈশিষ্ট্য কিন্তু এখানেও থাকে। এখানে গাছগুলির অন অ্যান অ্যাভারেজ হাইট হচ্ছে গিয়ে 45 মিটার। গড় উচ্চতা কত দেখো, কত লম্বা, 45 মিটার কম, অনেক উঁচু 45 মিটার গড় উচ্চতা আর কি। এইবারে তাহলে বনভূমি কি উদ্ভিদ কী কী দেখা যায়, যেগুলো পরীক্ষাতে কিন্তু আসার চান্স আছে। উদ্ভিদ যেমন মনে রাখবে সাদা সিডার, মানে সিডার বৃক্ষ, আবার হোয়াইট সিডার তোমাকে এখানে লিখতে হবে। আর মনে রাখবে এই যে আমরা জানি যে ট্রপিক্যাল ওয়েট যে এগুলো এভারগ্রিন যে ফরেস্ট হয়, সেই ফরেস্টগুলো হচ্ছে গিয়ে শক্ত কাঠের বনভূমি হয়। ঠিক আছে, আমরা জানি নিরক্ষীয় যে বনভূমি, সেই নিরক্ষীয় বনভূমি হচ্ছে শক্ত কাঠের বনভূমি, কাঠগুলো খুবই শক্ত হয়। তাহলে উদ্ভিদ যদি আমরা পাবো যে কোন কোন প্রজাতির উদ্ভিদ দেখতে পাই, কোন কোন প্রজাতির, প্রথমেই লিখবে হোয়াইট সিডার। আচ্ছা, সাদা সিডার, সিডার বৃক্ষ সাদা লিখতে হবে, ঠিক আছে, হোয়াইট সিডার। তার সাথে আমরা কি পাবো, তার সাথে পাবো আমরা হচ্ছে জাম, ঠিক আছে, জাম গাছ কিন্তু বলছে। তার সাথে পাবো হচ্ছে কি গর্জন, এগুলো যেগুলো কমন সেগুলো মনে রাখবে। গর্জন, বাঁশ, দেখো বাঁশ কিন্তু সব ধরনের সব টাইপের দেখা যায়। আমাদের এখানে যে বাঁশটা দেখা যায় হয়তো সেইখানে ওই বাঁশটা দেখা যায় না। আমরা ভাবি যে বাঁশটা হচ্ছে কি, বাঁশের বিভিন্ন প্রজাতি আছে, সেই প্রজাতিগুলো বিভিন্ন বৃষ্টিপাত এবং তাপমাত্রার উপর ভিত্তি করে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে তাদের বিবর্তন হয়েছে। তাহলে বাঁশ কিন্তু দেখা যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে কি, তো মুলি বলে একটা গাছ আছে, সেই মুলিও কিন্তু দেখা যায়, ঠিক আছে। তারপরে তুন, যেটা আসে পরীক্ষাতে, তুন, তুন বৃক্ষও কিন্তু হচ্ছে গিয়ে এই ট্রপিক্যাল ওয়েট যে এভারগ্রিন ফরেস্ট আছে, সেই ট্রপিক্যাল ওয়েট এভারগ্রিন ফরেস্টের আন্ডারে কিন্তু পড়ে। ঠিক আছে, বাস, এখানে আর কিছু তোমাদেরকে পড়তে হবে না। এরপরে আমরা চলে যাবো 2 নাম্বার। তাহলে এটা আমরা পড়লাম 1 নাম্বার, মানে ময়েস্ট ট্রপিক্যালের আন্ডারে পড়লাম এটা। তাহলে এটা এ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা এ, এর আন্ডারে এটা 1। এইবারে 2-এ আমরা চলে যাব। 2-এ কি আছে, 2-এ আছে ট্রপিক্যাল সেমি এভারগ্রিন ফরেস্ট, ঠিক আছে। এইখানে দেখো তুলনামূলকভাবে এর থেকে বৃষ্টিপাত খানিকটা কম হবে এবং টেম্পারেচার কিন্তু একই রকম থাকবে। তাহলে ট্রপিক্যাল সেমি এভারগ্রিন ফরেস্টের গড়ে ওঠার প্রধান যে ক্রাইটেরিয়া, সেটি হচ্ছে গিয়ে তাপমাত্রা কিন্তু সেম থাকবে, কিন্তু বৃষ্টিপাত তুলনামূলকভাবে একটু কমে যাবে, ঠিক আছে। ওই জন্য সেমি এভারগ্রিন, ঠিক আছে। তার মানে কিছু পাতা পড়ে যায় বা ঝরে যায়, ওই জন্য এগুলোকে সেমি এভারগ্রিন বলা হচ্ছে। তাহলে এখানে বৃষ্টিপাতের পরিমাণ নিশ্চয়ই 250 সেন্টিমিটারের কম হবে। তাহলে এখানে বৃষ্টিপাত হচ্ছে কি 200 থেকে 250 সেন্টিমিটার। বৃষ্টিপাতের পরিমাণ কত থাকছে, 200 থেকে 250 সেন্টিমিটার। তার মানে 250-র কম, এখানে কি 250-র বেশি। তাপমাত্রা কত থাকবে না, তাপমাত্রা গড় বার্ষিক তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি থেকে, একই দেখো 24 থেকে 27, ওখানে 25 আছে, একটু কমে গেল, কিন্তু অন অ্যান অ্যাভারেজ 24 থেকে 27 আছে। আপেক্ষিক আর্দ্রতাও, রিলেটিভ হিউমিডিটিটাও খানিকটা কমে যাবে, এটা হবে 77%। কারণ বৃষ্টিপাত কমে গেছে, তাহলে রিলেটিভ হিউমিডিটিটাও কমবে, কিন্তু উষ্ণতা বেশি আছে, তাহলে রিলেটিভ হিউমিডিটি কমে যাবে, হয়েছে। এখন এই ধরনের ক্যারেক্টারিস্টিক, ক্লাইমেটিক ক্যারেক্টারিস্টিক ভারতের কোথায় কোথায় দেখা যায় না, এই ধরনের ক্লাইমেটিক ক্যারেক্টারিস্টিক ভারতের যে সমস্ত জায়গাতে দেখা যায়, সেগুলো হচ্ছে কি পশ্চিম ঘাটের পশ্চিম উপকূলের দিকটা, পশ্চিম ঘাটটা নয়, মানে খানিকটা যদি তুমি পশ্চিম ঘাট থেকে নিচে পশ্চিম উপকূলের দিকে চলে আসো, তাহলে যে জায়গাটা পাবে সেটা হচ্ছে পশ্চিম উপকূল। তারপরে আসামের খানিকটা জায়গায় পাবে, আন্দামান পাবে এবং উড়িষ্যা পাবে। তাহলে অবস্থান হিসেবে আমরা বলতে পারি যে কোথায় কোথায় দেখা যাচ্ছে না, পশ্চিম উপকূল, মনে রাখবেন পশ্চিম উপকূল, পশ্চিম উপকূল। তারপরে কি বললাম, আন্দামান নিকোবর বললাম, আন্দামান নিকোবর। তারপরে কি বললাম, তারপরে বললাম উড়িষ্যা বললাম, তারপরে কি বললাম, আসাম বললাম। মূলত এই তোমার হচ্ছে গিয়ে নিকোবর, ঠিক আছে, আন্দামান ও নিকোবর, মূলত এই 4টি অঞ্চল জুড়েই ট্রপিক্যাল যে সেমি এভারগ্রিন যে ফরেস্ট আছে, সেই ট্রপিক্যাল সেমি এভারগ্রিন ফরেস্টটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখন কোন কোন উদ্ভিদ এটার সাথে আছে, কোন কোন উদ্ভিদ এই বনভূমির অন্তর্গত, তাহলে উদ্ভিদ সমূহ আমরা যদি করি, তাহলে উদ্ভিদ সমূহতে আমরা কি পাবো,
না, উদ্ভিদ সমূহতে আমরা প্রথমেই পাবো হচ্ছে গিয়ে রোজউড আমরা পাচ্ছি, রোজউড। তারপরে আমরা কি পাবো? কদম গাছ, কদম পাবো আমরা। তারপরে কি পাবো? আম, দেখো আমও পাবো কিন্তু, ঠিক আছে। তারপরে হচ্ছে কি ভারতীয় চেস্টনাট পাবো আমরা, ইন্ডিয়ান চেস্টনাট যেটা বলা হয়, ভারতীয় চেস্টনাট, ঠিক আছে। তারপরে এই যে সাদা সিডারটাও কিন্তু এর অন্তর্ভুক্ত হবে, সাদা সিডার। আর কি পাবো আমরা? আর ইরুল বলে একটা গাছ আছে, এগুলো অনেক সময় পরীক্ষাতে দিয়ে দেয়, ইরুল, ঠিক আছে। হোলাক বলে একটা গাছ আছে, সেটাও কিন্তু এর অন্তর্গত, হোলাক, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে গিয়ে ট্রপিক্যাল যে সেমি এভারগ্রিন যে ফরেস্ট আছে, সেই ট্রপিক্যাল সেমি এভারগ্রিন ফরেস্ট, এগুলো সব হচ্ছে ময়েস্ট ট্রপিক্যালের কিন্তু আন্ডার, ঠিক আছে। এরপরে 3 নম্বরে আমরা আসবো। 3 নম্বরে কি পাবো? না 3 নম্বরে আমরা পাবো ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডিয়াস ফরেস্ট, ঠিক আছে। ট্রপিক্যাল কি? ময়েস্ট ডেসিডিয়াস ফরেস্ট। 3 নম্বরে পাবো ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডিয়াস ফরেস্ট। ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডিয়াস ফরেস্ট, দেখো এখন আমরা 200 সেন্টিমিটার বৃষ্টি পেলাম। এরপরে হচ্ছে গিয়ে বৃষ্টিপাতের পরিমাণটা আরও একটু কমবে। গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 100 থেকে 200 সেন্টিমিটার হবে। টেম্পারেচারটা কিন্তু 27 ডিগ্রি থাকবে, অন অ্যান অ্যাভারেজ 27 ডিগ্রি টেম্পারেচার। রিলেটিভ হিউমিডিটিটা, যেহেতু বৃষ্টিপাতটা কমেছে, টেম্পারেচারটা একই আছে, তাই জন্য রিলেটিভ হিউমিডিটিটাও তুলনামূলকভাবে কম হবে, ঠিক আছে। তাহলে দেখো, এই যে বনভূমিটা ট্রপিক্যাল ময়েস্ট যে ডেসিডিয়াস বনভূমিটা, এই বনভূমিটা ভারতে সব থেকে বেশি দেখা যায়। পরীক্ষাতে কিন্তু কোশ্চেনে আসে যে ভারতে কোন ধরনের বনভূমি সব থেকে বেশি দেখা যায়। বেশি দেখা যায় ট্রপিক্যাল ময়েস্ট, মানে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী যেটা বনভূমি। তাহলে এটা বাংলাতে আমরা কি বলছি? ট্রপিক্যাল ময়েস্টটাকে বলছি ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি। গড় বার্ষিক বৃষ্টিপাত কত থাকছে? গড় বার্ষিক বৃষ্টিপাত যদি আমরা দেখে নিই, তাহলে কত থাকবে? গড় বার্ষিক বৃষ্টিপাত থাকবে, গড় বার্ষিক বৃষ্টিপাত থাকবে 100 থেকে 200। এখন 100 থেকে 200 সেন্টিমিটার যে বৃষ্টিপাত ভারতের কিন্তু অন অ্যান অ্যাভারেজ জায়গাতে দেখা যাচ্ছে। গড় তাপমাত্রা কত থাকবে? গড় তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি, কারণ ময়েস্ট ট্রপিক্যাল হতে গেলে টেম্পারেচার এর কাছাকাছি কিন্তু ঘোরাফেরা করতে হবে। আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি কত থাকবে? না 60 থেকে 75% কিন্তু থাকতে হবে। এখন এই যে ক্রাইটেরিয়াগুলো, এই ক্রাইটেরিয়াগুলো কোথায় কোথায় দেখা যায়? এই ক্রাইটেরিয়া কোথায় কোথায় দেখা যায়? না, এই ক্রাইটেরিয়াগুলো যেগুলো হচ্ছে কি পশ্চিম ঘাটের পশ্চিম দিক দেখা যায় এবং পূর্ব ঢালেও কিন্তু দেখা যায়, ঠিক আছে। শিবালিক যদি আমরা দেখি, শিবালিকের যে তরাই এবং ভাবর যে অঞ্চল আছে, সেই তরাই এবং ভাবর অঞ্চলে কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। তরাই এবং ভাবর অঞ্চলে দেখা যায়, ঠিক আছে। তাহলে আমরা যদি দেখি, আমরা যদি বিস্তারে লিখি, তাহলে কি পাবো আমরা? দেখো, বিস্তারে আমরা লিখলে পাবো যে কোথায় কোথায় দেখা যাচ্ছে, ঠিক আছে। পশ্চিম ঘাটের পশ্চিম ঢাল কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং তৎসংলগ্ন যে উপকূল আছে, কারণ আমরা জানি যখন আরব সাগরীয় শাখা যেখানে হিট করে, তার ফলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বৃষ্টিপাত হয়। অবশ্যই সেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়, কিন্তু বিভিন্ন জায়গায় তুলনামূলকভাবে বৃষ্টিপাতের যে মাত্রাটা, সেটা কিন্তু ডিপেন্ড করে, কোনো একটা জায়গাতে বেশি হয়, কোনো একটা জায়গাতে কম হয়। সুতরাং কোনো একটা জায়গাতে যখন বেশি হবে, আবার অন্য একটা জায়গাতে যখন কম হবে, তখনই কিন্তু উদ্ভিদের বৈচিত্র্যটা দেখা যাবে। তাহলে ট্রপিক্যাল ময়েস্ট যে ডেসিডিয়াস ফরেস্ট আছে, তাহলে আমরা কোথায় দেখতে পাচ্ছি? না, আমরা পশ্চিম ঘাটের পশ্চিম এবং পূর্ব ঢাল, তাহলে লিখো পশ্চিম ঘাটের পশ্চিম এবং পূর্ব ঢাল। এবং পূর্ব ঢালে কেন দেখা যায়? পূর্ব ঢালের ওই যে বিভিন্ন ফাঁক আছে, যে গ্যাপগুলো আছে, যে গিরিপথগুলো আছে, সেই গিরিপথগুলো দিয়ে অনেক সময় না, সেই পথগুলো দিয়ে কি ঢুকে? আমাদের যে মনসুন আছে, সাউথ ওয়েস্ট যে মনসুন, সেই সাউথ ওয়েস্ট মনসুন ওই সমস্ত গ্যাপগুলো দিয়ে ঢুকে বৃষ্টিপাত ঘটায়, তাই জন্যে কিন্তু আমরা দেখতে পাই। কিন্তু বৃষ্টিপাতের মাত্রা কম, 100 থেকে 200 সেন্টিমিটার। এটা একটা গেল, বিস্তারের একটা জায়গা গেল। 2 নম্বর যদি আমরা জায়গা দেখি, তাহলে শিবালিকের দক্ষিণ ঢাল বরাবর যে তরাই এবং ভাবর আছে, শিবালিকের দক্ষিণ ঢাল বরাবর যে তরাই এবং ভাবর আছে, তরাই এবং ভাবর বেল্ট একটা বিশাল অঞ্চল জুড়ে বিস্তৃত। একবারে পশ্চিম থেকে পূর্ব দিক পর্যন্ত ভাবর এবং তরাই দেখা যায়।
ঠিক আছে, তাহলে 2 নম্বরে আমরা বলতে আছি, 2 নম্বর পয়েন্ট করো না, এটা করো যে পশ্চিমের যে তোমার হিমালয়ের তরাই এবং ভাবর অঞ্চল, তাহলে বিশাল অঞ্চল একটা থাকছে। এরপরে আমরা কি পাবো? এরপরে আমরা পাবো মণিপুর, কি পাবো? মিজোরাম, তারপর হচ্ছে গিয়ে ইস্টার্ন মধ্যপ্রদেশ মানে পূর্ব এমপি, তারপরে ছত্তিশগড় আমরা পাবো, ছত্তিশগড়ও এই বনভূমি দেখতে পাবো, ছত্তিশগড় পাবো, এবং তার সাথে দেখতে পাবো ছোট নাগপুর মালভূমির কিছু অংশে, ছোট নাগপুর মালভূমির কিছু অংশে এই ধরনের বনভূমি দেখা যায়। এখন এই ধরনের যে বনভূমিগুলো আছে সেই বনভূমির যে উদ্ভিদ কোনগুলো হবে বা উদ্ভিদ কোনগুলো সেগুলো দেখো। তাহলে প্রথমে কি হবে? প্রথমেই হচ্ছে কি উদ্ভিদ সমূহ, ঠিক আছে, এই বনভূমির উদ্ভিদ সমূহ। কোন বনভূমির উদ্ভিদ সমূহ? না ট্রপিক্যাল ময়েস্ট মানে ক্রান্তীয় আর্দ্র যে পর্ণমোচী আছে সেই বনভূমির উদ্ভিদ সমূহ। না এই বনভূমিগুলোর মানে মনে রাখবে পাতা ঝরে যায়, ঠিক আছে, ময়েস্ট মানে যে পাতা ধরে রাখবে এমনটা নয়, ডেসিডিয়াস মানেই পাতা ঝরে যাবে, পাতা ঝরে যায় এবং সেই পাতা ঝরে গাছটা 6 থেকে 8 সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। এগুলো কখনোই গ্রীষ্মের শুরুতে যখন মাটিতে ময়েশ্চার কমে যায়, মাটিতে ময়েশ্চার কমে যাওয়ার ফলে যে সোর্স অফ ওয়াটার সেটা কমে যায়, তার ফলে কি সেই পাতাগুলোকে ছেড়ে দিতে হয়, জল তো পাচ্ছে না, তাহলে সেই পাতাগুলোকে ছেড়ে দিতে হয়, তার ফলে পাতাগুলো পড়ে যায়, ঠিক আছে। এখন এগুলি 6 থেকে 8 সপ্তাহ পর্যন্ত হয় এবং এগুলি নর্মালি গ্রীষ্মের শুরুতে দেখা যায় ড্রাই কন্ডিশন থাকে, তখনই কিন্তু তোমার এই ধরনের যে ইয়েগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে। তাহলে দেখো যে ট্রপিক্যাল যে ময়েস্ট যে ডেসিডিয়াস যে ফরেস্ট আছে, যদি আমরা এর এক্সাম্পল নিই তাহলে কি কি হবে? ট্রপিক্যাল ময়েস্ট এক্সাম্পল যদি আমরা নিই তাহলে আমরা এখানে পাবো যে এই যে তোমার শাল গাছ, সেগুন গাছ যেগুলো থাকছে, ঠিক আছে, তার মানে শাল, সেগুন, ঠিক আছে, তারপরে হচ্ছে কি তোমার মহুয়া, আমলা, শিরীষ, এগুলো সমস্ত তাহলে কি পাবো? তাহলে আমরা পাবো শাল, সেগুন, স্যান্ডেলউড মনে রাখবে, চন্দন গাছ আর কি, স্যান্ডেলউড, মুলাবেরি, তারপরে কি মহুয়া পাবো আমরা, আমলা পাবো আমরা, আর কি পাবো? আর শিরীষ পাবো। এগুলো হচ্ছে গিয়ে তোমার যে ট্রপিক্যাল ময়েস্ট যে ডেসিডিয়াস ফরেস্ট আছে সেই সমস্ত বনভূমিগুলো। আর এই বনভূমিটার অপর একটা নাম আছে, সেটা হচ্ছে ট্রপিক্যাল ময়েস্ট মনসুন ভেজিটেশন। এটাকে মনসুন ভেজিটেশনও কিন্তু বলা হয়, কারণ সমগ্র ভারতে 100 সেন্টিমিটার বৃষ্টি হতে গেলে মনসুনের গুরুত্ব কিন্তু অপরিসীম, ঠিক আছে। এটা গেল 3 নাম্বার, মানে ময়েস্ট ট্রপিক্যাল যে ফরেস্ট আছে সেই ফরেস্টের 3 নাম্বার ভাগ। এবার আসবো 4 নাম্বারে, ঠিক আছে। এই যে সমস্ত বনভূমি, এই সমস্ত বনভূমির গুরুত্ব কিন্তু অপরিসীম। তাহলে 4 নাম্বারে আমরা কি পাবো? না লিটোরাল অ্যান্ড স্পাম্প ফরেস্ট। তার মানে এই যে বনভূমিটা, এই বনভূমিটা হচ্ছে গিয়ে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যে সমস্ত নদী মোহনা আছে বা বদ্বীপ আছে, ঠিক আছে, সেই সমস্ত অঞ্চলে কিন্তু এই ধরনের বনভূমি দেখা যায়। যেমন গঙ্গা, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী যেসব নদীর যে সমস্ত মোহনা আছে সেই মোহনায় এই ধরনের বনভূমি দেখা যায়, মানে এগুলো জলাভূমির বনভূমি আর কি, ঠিক আছে। এইগুলির বৃষ্টিপাত 100 সেন্টিমিটার হতে হবে, ঠিক আছে, জোয়ার ভাটা প্রভাবিত অঞ্চল হতে হবে, তাহলে কিন্তু আমরা এই ধরনের যে বনভূমিগুলো আছে সেই বনভূমিগুলো দেখতে পাবো। আর মনে রাখবে এই যে বনভূমিটার, এই বনভূমিটাকে টাইডাল ফরেস্টও বলা হয়, জোয়ারি বনভূমিও বলা হয়, ঠিক আছে। পরীক্ষাতে কোশ্চেন আসে জোয়ারি বনভূমি কোন ধরনের বনভূমির অন্তর্গত? না এভারগ্রিন ফরেস্টের অন্তর্গত। কোথায় কোথায় দেখা যায়? গঙ্গা, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, যে সমস্ত ক্রিক আছে, গুজরাটের এই সাইডে ক্রিক আছে, স্যার ক্রিকও আছে, সে সমস্ত অঞ্চলেও কিন্তু দেখা যায়, ঠিক আছে। জ্বালানি কাঠে এদের গুরুত্ব অপরিসীম। বেশিরভাগ যে সমস্ত গাছগুলো দেখা যায় সেই গাছগুলো কি ওই জ্বালানির কাজে লাগে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, যেমন সুন্দরী গাছ, ঠিক আছে, তারপরে গোরান,
ঠিক আছে, গেওয়া এই সমস্ত গাছে। তারপরে আছে অন্য একটু আমরা নাম চলে যাই, আমুর পড়ি, তারপরে নিপা পড়ি, তারপরে কি পড়ি, তারপরে কেওড়া পড়ি, তারপরে কি আছে, তারপরে কেন আছে। তো এই যে নারকেল আর সুপারি গাছ তোমরা অবশ্যই দেখেছো সি বিচে, নারকেল, সুপারি, ঠিক আছে, এই সমস্ত হচ্ছে গিয়ে লিটোরাল এবং সোয়াম্প যে ফরেস্ট আছে সেই ফরেস্টের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এতক্ষণ যে আমরা চারটে পড়লাম, এই চারটে হচ্ছে ময়েস্ট ট্রপিক্যাল ফরেস্ট। এবার আমরা ড্রাই ট্রপিক্যাল আসবো, তার মানে আর্দ্র যে ক্রান্তীয় যে বনভূমি সেগুলো আমরা পড়লাম। এবারে শুষ্ক ক্রান্তীয় বনভূমি পড়বো, তার মানে এতক্ষণ যেগুলো পড়লাম সেগুলো হচ্ছে আর্দ্র বনভূমি, ক্রান্তীয় আর্দ্র বনভূমি। এরপরে আমরা পড়বো ক্রান্তীয় শুষ্ক যে বনভূমি আছে সেটা। তাহলে বিতে আমরা করেছিলাম মেন পয়েন্ট, তাই তো। তাহলে ড্রাই ট্রপিক্যাল ফরেস্ট, ড্রাই ট্রপিক্যাল ফরেস্টের প্রথমেই আছে তাহলে 5 নাম্বার, এটা 4 হয়েছে, 5 আমরা টোটাল সাব উপবিভাগগুলোও পড়ে নিচ্ছি। ট্রপিক্যাল ড্রাই এভারগ্রিন ফরেস্ট। এখন এই যে ড্রাই শ্রেণীর যেগুলো, সেগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কম লাগে, ঠিক আছে, বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কম লাগে, কিন্তু টেম্পারেচারটা অন অ্যান অ্যাভারেজ কিন্তু তুলনামূলকভাবে একই, প্রায় কিছু কিছু জায়গাতে একই থেকে যায়। ঠিক আছে, তাহলে দেখো এখানে এই যে ট্রপিক্যাল ড্রাই যে এভারগ্রিন ফরেস্ট, এর সৃষ্টি হতে গেলে ক্রাইটেরিয়া কি লাগবে না, অন অ্যান অ্যাভারেজ এখানে বৃষ্টিপাতের পরিমাণ, গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ রেনফল হচ্ছে গিয়ে 100 সেন্টিমিটার। টেম্পারেচার কত থাকবে, টেম্পারেচার অন অ্যান অ্যাভারেজ ইয়ারলি পার এনামে লাগবে 28 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে উষ্ণতা যে সমস্ত জায়গায় 27 ক্রস করে যাচ্ছে কিন্তু বৃষ্টিপাত 100 সেন্টিমিটার থাকছে, সেখানে আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি যেখানে প্রায় 70 থেকে 75 থাকছে, 75% থাকছে, সেই সমস্ত জায়গাতে এই ধরনের বনভূমি দেখা যায়, মনে রাখবে। তাহলে ট্রপিক্যাল যে ড্রাই যে বনভূমি আছে সেই বনভূমি, ট্রপিক্যাল ড্রাই যে এভারগ্রিন ফরেস্ট আছে সেই ট্রপিক্যাল ড্রাই এভারগ্রিন ফরেস্ট কোথায় দেখা যায়, মনে রাখবে। ট্রপিক্যাল ড্রাই এভারগ্রিন ফরেস্টের কনসেন্ট্রেশন সব থেকে বেশি কোথায় আছে, সব থেকে বেশি আছে তামিলনাড়ুতে। ঠিক আছে, তামিলনাড়ুতে এই কন্ডিশনটা পুরোপুরি, যেটা করমণ্ডল উপকূল, সেই করমণ্ডল উপকূলে কিন্তু এই ধরনের বনভূমি সব থেকে বেশি দেখা যায়। তামিলনাড়ুর যে করমণ্ডল উপকূল আছে বা তৎসংলগ্ন তামিলনাড়ু আছে, সেই তামিলনাড়ুতে এই ধরনের বনভূমি দেখা যায়। এখন এই বনভূমির উদ্ভিদ সমূহ কি কি আছে, এই বনভূমির যে সমস্ত উদ্ভিদ আছে সেগুলির মধ্যে প্রথমেই থাকবে হচ্ছে কি জামুন বা জাম গাছ, তারপরে নিম থাকবে, তারপরে কি থাকবে, তারপরে থাকবে হচ্ছে মাছকুন্দ বলে একটা গাছ আছে ওদের ওখানে, মাছকুন্দ, ঠিক আছে, রিঠা, এই রিঠা এক ধরনের ফল দেখবে তার থেকে আঠা হয়, রিঠা, তারপরে হচ্ছে টড পাম, এই সমস্ত গাছগুলো দেখা যায়। বলছে এগুলো গেল ট্রপিক্যাল ড্রাই এভারগ্রিন ফরেস্ট। এভারগ্রিন এই কারণেই বলছি, কারণ তামিলনাড়ুর এই যে করমণ্ডল উপকূলের তৎসংলগ্ন অঞ্চলে শীতকালীন বৃষ্টিপাতের জন্যে, শীতকালে বৃষ্টিপাত যেহেতু হয় ওই জন্য মাটিতে আর্দ্রতা বা ময়েশ্চারটা থেকে যায়, ময়েশ্চারটা থাকার ফলে উদ্ভিদগুলো সেইভাবে আর তাদের পাতাকে ফেলে দিতে পারে না। ঠিক আছে, মাটিতে ময়েশ্চার কন্টেন্ট বেশি থাকার কারণে পত্র মোচনটা হয় না, ওই জন্য এটাকে এভারগ্রিন ফরেস্ট বলা হচ্ছে। তাহলে 6-এ আমরা এবারে চলে আসবো। 6-এ কী পড়বো না, 6-এ আমরা পড়বো ট্রপিক্যাল ড্রাই ডেসিডিয়াস। ঠিক আছে, ট্রপিক্যাল 6-এ পড়বো ট্রপিক্যাল ড্রাই ডেসিডিয়াস ফরেস্ট। ঠিক আছে, ট্রপিক্যাল ড্রাই ডেসিডিয়াস ফরেস্ট, দেখো ট্রপিক্যাল ময়েস্ট ফরেস্টের পরেই কিন্তু আছে ট্রপিক্যাল যে ময়েস্ট ডেসিডিয়াস ফরেস্ট ছিল, তারপরেই যদি সব থেকে বেশি জায়গা জুড়ে আছে ট্রপিক্যাল ড্রাই ডেসিডিয়াস ফরেস্ট, তার মানে ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী বনভূমি, বাংলাতে এটাকে বলা হয় ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অরণ্য। ঠিক আছে, এবারে এখানে এটা সৃষ্টি হতে গেলে নর্মালি 100 থেকে 150 সেন্টিমিটার বৃষ্টি চাই, গড় টেম্পারেচার হচ্ছে গিয়ে 25 থেকে 27 ডিগ্রি হতে হবে। ঠিক আছে, তাহলে দেখো
ট্রপিক্যাল ড্রাই ডেসিডিয়াস ফরেস্ট হতে গেলে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো লাগবে তার মধ্যে হচ্ছে গিয়ে 100 থেকে 150 সেন্টিমিটার বৃষ্টি। এবার কখনো কখনো এই যে 100 থেকে 150 এর কমেও কিন্তু হয় এই উদ্ভিদ। তার জন্যই তো আমাদের এখানে বলো বা তোমার হচ্ছে গিয়ে ছোটনাগপুরের পূর্ব দিক, ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু এই ধরনের বনভূমি দেখা যায়। ঠিক আছে, তাহলে নর্মালি ট্রপিক্যাল ড্রাই ডেসিডিয়াস ফরেস্ট 100 থেকে 150 সেন্টিমিটার, সরি এটা 150 হবে, 150 সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন, কিন্তু এর কমেও কিন্তু হয়। যদি অন অ্যান অ্যাভারেজ টেম্পারেচার আমরা দেখি, টেম্পারেচার অন অ্যান অ্যাভারেজ যদি দেখি তাহলে 28 ডিগ্রি সেন্টিগ্রেড অন অ্যান অ্যাভারেজ পার অ্যানুয়াল যে গড় টেম্পারেচার, মিন টেম্পারেচার, সেই টেম্পারেচারে কিন্তু এগুলো দেখা যায়। তাহলে এই ধরনের ক্যারেক্টারিস্টিক আমরা কোথায় পাবো ভারতের? না, বিস্তার যদি আমরা দেখি, বিস্তার মানে হচ্ছে গিয়ে অবস্থান বা কোথায় অবস্থিত সেগুলো দেখি, তাহলে আমরা যদি ভারতীয় সেন্ট্রাল তোমার হচ্ছে মধ্যভাগের যে পেনিনসুলার অংশ আছে সেই পেনিনসুলার অংশতে তৎসংলগ্ন তোমার হচ্ছে ছত্তিশগড় যে প্লেটু আছে, সেই ছত্তিশগড় প্লেটু আছে, তারপরে ওই ছোটনাগপুর মালভূমির কিছুটা অংশ এবং হচ্ছে মধ্যপ্রদেশের কিছুটা অংশ জুড়ে কিন্তু এই ধরনের বনভূমি দেখা যায়। মনে রাখবে পশ্চিমবঙ্গ মানে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকটা বাদ দিয়ে খানিকটা অংশ রাজস্থান এবং পশ্চিমবঙ্গে এই ধরনের বনভূমি কিন্তু দেখা যায় না। ঠিক আছে, আমাদের এখানে দেখা যায়, নিম গাছ দেখা যায়, কিন্তু নিম এখানের উদ্ভিদ নয়। বেল গাছ আমাদের এখানে দেখা যায়, কিন্তু বেল এখানের উদ্ভিদ নয়। ঠিক আছে, দেখা যায়, ঠিক আছে, শাল গাছও দেখা যায়, ঠিক আছে, শালের জঙ্গল দেখা যায়, কিন্তু শাল প্রকৃতপক্ষে আমাদের এখানের উদ্ভিদ নয়। ঠিক আছে, কি বললাম যে নর্মালি কম বৃষ্টিপাতও বিভিন্ন গাছ হয়ে যায়। ঠিক আছে, এবার বিস্তার হিসেবে মেন যে জায়গাগুলো দেখা যায়, যদি আমরা এইভাবে দুটো ছবিতে দেখাই তাহলে কি পাবো? ঠিক আছে, এই তাহলে মধ্যভাগের কিছু অংশ, ঠিক আছে, মধ্যভাগের কিছু অংশ এইভাবে চলে যায় পশ্চিমঘাটের এইদিকে বরাবর, এইদিকে বরাবর, এবং এদিকে অন্ধ্রপ্রদেশ বরাবর, এই অংশ বরাবর কিন্তু আমাদের যে ট্রপিক্যাল যে ড্রাই, এদিকে তোমার আছে গিয়ে ছোটনাগপুর মালভূমির খানিকটা অংশ, এদিকে ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গলে যাবে না, এবং এখানে তোমার হচ্ছে গিয়ে একবারে তামিলনাড়ুর একবার শেষ যেখানে নীলগিরি আছে সেখানেও কিন্তু এই ধরনের বনভূমি খানিকটা দেখা যায়। ঠিক আছে, তাহলে বিস্তার হিসেবে আমরা বলতে পারি যে হিমালয়ের পাদদেশ থেকে বা তোরাই ভাবো ছেড়ে দিলে যে অঞ্চলটা পাবো, যে সেন্ট্রাল হাইল্যান্ড পাবো, সেই হাইল্যান্ড থেকে বা আমরা এক্সটেনশনটা এইভাবে করতে পারি যে হিমালয়ের পাদদেশ থেকে, কিন্তু হিমালয়ের পাদদেশে তো দেখা যায় না, সেখানে তোরায়ন ভাবর অঞ্চল আছে, কন্যাকুমারিকা পর্যন্ত কিন্তু এই বনভূমিটা বিক্ষিপ্তভাবে কিন্তু দেখা যায়। ঠিক আছে, তাহলে আমরা লিখবো যে হিমালয়ের, আচ্ছা ওটাই লিখি, হিমালয়ের পাদদেশের অঞ্চল থেকে, হিমালয়ের পাদদেশের অঞ্চল থেকে কন্যাকুমারিকা পর্যন্ত এই ধরনের বনভূমি দেখা যায়। মনে রাখবে, ব্র্যাকেটে লিখে রাখবে যে রাজস্থান, পশ্চিমবঙ্গতে এই ধরনের বনভূমি দেখা যায় না। আচ্ছা, লেখাটা ছিল দেখা যায় না। ঠিক আছে, তাহলে ট্রপিক্যাল ড্রাই যে ডেসিডিয়াস ফরেস্ট আছে, এই ফরেস্টের উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, বা উদ্ভিদ সমূহ যদি আমরা বলতে পারি, তাহলে উদ্ভিদে আমরা কি কি পাবো? উদ্ভিদে আমরা পাবো সেগুন গাছ, কেন্দু বা তেন্দু যেটাকে বলা হয়, ক্যান্দ গাছ যেটাকে বলা হয়, তারপরে পাবো রোজউড পাবো, ঠিক আছে, শাল পাবো, এগুলো পরীক্ষাতে পাওয়া পড়ে, শাল পাবো, খয়ের পাবো, নিম পাবো, বেল পাবো, ঠিক আছে, বাঁশ পাবো। দেখো বাঁশ কিন্তু সব জায়গাতে দেখা যায়। ঠিক আছে, তাহলে এই সমস্ত উদ্ভিদগুলো হচ্ছে মেন। ঠিক আছে, এগুলো মনে রাখবে, কেন্দু, সেগুন, শাল, খয়ের, নিম, এই যে নিম টিমগুলো মনে রাখবে, বেল, খয়ের, এগুলো মনে রাখবে, এগুলোর থেকে অনেক সময় কোশ্চেন তুলে দেয়। তাহলে এইগুলো হলো ট্রপিক্যাল ড্রাই যে ফরেস্ট আছে, সেই ট্রপিক্যাল ড্রাই ফরেস্ট। এবারে আসবো ট্রপিক্যাল ট্রন ফরেস্ট, মানে হচ্ছে গিয়ে যে সমস্ত কাঁটা জাতীয় যে সমস্ত বনভূমি আছে সেটা। ঠিক আছে, তাহলে তারপরে আসবে কি আসবে, সাথে আসবে ট্রপিক্যাল
থর্ন ফরেস্ট মানে কাঁটা জাতীয় যে সমস্ত বনভূমি, ঠিক আছে। এই সমস্ত বনভূমিগুলো বিশেষ করে যেগুলো ড্রাই এরিয়া আছে, শুষ্ক, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ 75 সেন্টিমিটারের কম, ঠিক আছে, বা তারও কম, সেই সমস্ত জায়গাতে এই ধরনের কাঁটা বা ঝোপঝাড় জাতীয় বনভূমি দেখা যায়, ঠিক আছে। উষ্ণতা 25 থেকে 30 ডিগ্রি গড় বার্ষিক, মিন টেম্পারেচার 25 থেকে 30। তাহলে টেম্পারেচার কত থাকবে? মিন টেম্পারেচার 25 থেকে 30 গড় বার্ষিক, ঠিক আছে, ডিগ্রি সেন্টিগ্রেড। রেনফল কত থাকবে? না, রেনফল থাকবে 75 সেন্টিমিটারের কম, 75 সেন্টিমিটারের কম থাকবে। আপেক্ষিক আর্দ্রতা কত থাকবে? রিলেটিভ হিউমিডিটি কত থাকবে? না, 50%-এর কম থাকবে আপেক্ষিক আর্দ্রতা। সেই সমস্ত জায়গাতে কিন্তু এই সমস্ত বনভূমিগুলো দেখতে পাবো না। এই সমস্ত বনভূমিগুলো বিস্তার কোথায় কোথায় পাবো? না, এই ধরনের প্রিকন্ডিশন আমরা কোথায় দেখি? ক্লাইমেটিক কন্ডিশন আমরা কোথায় দেখি? না, আমরা জানি যে রাজস্থানে আমরা এই সমস্ত কন্ডিশন দেখতে পাই। তৎসংলগ্ন অঞ্চল যেমন পাঞ্জাব, পাঞ্জাবের সবটা না, দক্ষিণ পশ্চিম পাঞ্জাব, দক্ষিণ পশ্চিম আমি ব্র্যাকেটে লিখে দিলাম, দক্ষিণ পশ্চিম, ঠিক আছে। এবার পশ্চিম হরিয়ানা, পশ্চিম হরিয়ানা মানে রাজস্থানের দিকটা যেটা আছে পশ্চিম হরিয়ানা। এছাড়া যেটা পাবো, গুজরাটের কচ্ছ পাবো, কচ্ছ জেলা, ঠিক আছে, কচ্ছ পাবো সেখানে। এছাড়া পশ্চিম ঘাটের কি পাবো? পশ্চিম ঘাটের অনুবাদ ঢাল। এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা এই ধরনের বনভূমি দেখতে পাবো। এখন এই বনভূমির উদ্ভিদ কি কি আছে? এই বনভূমির উদ্ভিদ কাঁটা জাতীয় আমরা জানি অ্যাকাসিয়া, ঠিক আছে, অ্যাকাসিয়া একটা গুরুত্বপূর্ণ উদ্ভিদ শ্রেণী আর কি, সে অ্যাকাসিয়া দেখা যায়। এছাড়া যে সমস্ত পাবো সেগুলো হচ্ছে কি খয়ের, দেখো খয়েরটা আগেও ছিল কিন্তু, খয়ের, নিম, নিম গাছ কিন্তু দেখতে হবে, বাবলা, বাবুল যেটাকে বলা হয়, খেজুরের গাছ, দেখো খেজুরের গাছ তো এই কন্ডিশনে দেখা যায়, কিন্তু আমাদের এখানে তো খেজুরের গাছ বেশি, মানে বাঁকুড়া পুরুলিয়াতে খেজুরের গাছ বেশি, ঠিক আছে। নদিয়ার দিকটা তো খেজুরের গাছ কিন্তু আছে, বীরভূমে খেজুরও আছে, ঠিক আছে। তাহলে খেজুর, ঠিক আছে, তা কাজুর গাছ, ঠিক আছে, আর নির্মলি বলে একটা আছে, নির্মলি। এগুলো হচ্ছে গিয়ে ট্রপিক্যাল যে থ্রন ফরেস্ট আছে বা কাঁটা ঝোট জাতীয় যে সমস্ত বনভূমিগুলো আছে সেগুলো হয়েছে। এরপরে আমরা আসবো, এটা গেল 2 নম্বরটা। তার মানে 2 নম্বরটা কোনটা গেল? আমি যদি তোমাদেরকে ভাগটা দেখাই, সে ভাগটা হচ্ছে কি তোমার এই যে এতক্ষণ যেটা পড়লাম সেটা হচ্ছে কি এই দুটো পড়লাম, ময়েস্ট ট্রপিক্যালটা পড়লাম, এটা পড়লাম, আর এটা পড়লাম, ঠিক আছে। এটা 3টে আছে, এটা 4টে আছে, মোট 7টা পড়লাম। তারপরে এরপরে আমাদের কি আছে? এরপরে আছে পার্বত্য উপক্রান্তীয় বনভূমি আছে। পার্বতীয় উপক্রান্তীয় বনভূমি মানে পার্বত্য অঞ্চলে কিছু ক্রান্তীয় অঞ্চলের মতো বনভূমি দেখা যায়, সেগুলোকে বলা হয় পার্বত্য উপক্রান্তীয় বনভূমি, ঠিক আছে। তারপরে আমরা টেম্পারেট ফরেস্টে আসবো। তাহলে এখানেও 3টে আছে, এখানে 3টে আছে, ঠিক আছে। তাহলে পরের পয়েন্ট হবে মন্টানে সাবট্রপিক্যাল ফরেস্ট, মানে পার্বত্য উপক্রান্তীয় বনভূমি, ঠিক আছে। তাহলে শীতে আসবে, শীতে কি পাচ্ছি আমরা? মন্টানে সাবট্রপিক্যাল ফরেস্ট, ঠিক আছে, এটা মেন। এর আন্ডারে প্রথমেই কি ছিল? এর আন্ডারে প্রথমেই ছিল 7 নাম্বার হয়েছে, এর আন্ডারে প্রথমেই ছিল হচ্ছে সাবট্রপিক্যাল ব্রড লিফ, সাবট্রপিক্যাল ব্রড লিফ হিল ফরেস্ট, তাই তো, পাহাড়ে দেখা যায় ওই জন্য হিল ফরেস্ট। এই ধরনের বনভূমি নর্মালি মনে রাখবে পূর্ব হিমালয়ের পূর্ব দিকে, পূর্ব হিমালয়ের পূর্ব দিকে, পূর্ব হিমালয়ের মানে ইস্টার্ন হিমালয়ের পূর্ব দিকে। তাহলে পূর্ব হিমালয়ের পূর্ব দিকে কত মিটার উচ্চতায়? 1000 থেকে 2000 মিটার উচ্চতায় দেখা যায়, যেখানে গড় বার্ষিক বৃষ্টিপাত কত থাকবে? 75 থেকে 125 সেন্টিমিটার, হয়েছে। গড় বার্ষিক উষ্ণতা কমে যাবে, কারণ পার্বত্য অঞ্চলে উষ্ণতা কম হয়, তাহলে উষ্ণতা থাকবে 18 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি থাকবে 80%। এই সমস্ত জায়গাতে ক্রান্তীয় বড় বড় পাতাযুক্ত কিছু বনভূমি দেখা যায়। এগুলি হচ্ছে কি চিরহরিত শ্রেণীর, মনে রাখবে এই ক্যারেক্টারিস্টিকগুলো পড়ে, চিরহরিত প্রকৃতির, চিরহরিত প্রকৃতির, ঠিক আছে। এছাড়া এই ধরনের বনভূমি
তামিলনাড়ুর যে পালানি পাহাড় আছে এবং নীলগিরিতেও দেখা যায় বিস্তারে, মনে রাখবে। এছাড়া এগুলি যদি দক্ষিণ ভারতের দিকে যায়, দক্ষিণ ভারতের নীলগিরি, কোথায়? দক্ষিণ ভারতের নীলগিরি এবং তামিলনাড়ুর যে পালানি হিল আছে, সেই পালনি পাহাড়েও কিন্তু দেখা যায়। ঠিক আছে, এবার পালনি পাহাড়ের কি সব জায়গায় দেখা যাবে? না, একটা হাইট আছে 1070 থেকে 1525 মিটার উচ্চতায় এই ধরনের বনভূমি দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই ধরনের বনভূমির প্রধান উদ্ভিদ শুধু মনে রাখবে ওক আর চেস্টনাট। কি? ওক আর হচ্ছে গিয়ে ওক ও চেস্টনাট। চেস্টনাট হলো প্রধান উদ্ভিদ। হয়েছে? তাহলে এটা গেল সাব ট্রপিক্যাল ব্রড লিভ হচ্ছে গিয়ে হিল, মানে যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকছে, রিলেটিভ হিউমিডিটি বেশি থাকছে, ওই জন্য গাছগুলির পাতা হচ্ছে গিয়ে বড় বড় হচ্ছে। হয়েছে? 9 নম্বরে থাকবে, 9 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে সাব ট্রপিক্যাল ময়েস্ট পাইন ফরেস্ট, মানে পাইনেরই শুধু বনভূমি। ঠিক আছে, সেটা ভাগ করা হয়েছে। তাহলে 9 আছে সাব ট্রপিক্যাল, মন্টানার আন্ডারে সাব ট্রপিক্যাল ময়েস্ট পাইন ফরেস্ট। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে গিয়ে যেমন ওটা পূর্ব হিমালয়ে দেখা যায়, সেরকমভাবে এইগুলো পশ্চিম হিমালয়ের দিকে দেখা যায়। পশ্চিম হিমালয়ে কখন দেখা যায়? দেখো, পশ্চিম হিমালয়ে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কম, এই জন্যে কী হয়েছে, এই হাইটে, ঠিক আছে, ওই দিকে যেমন হচ্ছে কি তোমার কি ওক এবং চেস্টনাট জাতীয় বৃক্ষ দেখা দিচ্ছিল, তোমার এখানে দেখা যাবে পাইন জাতীয় বনভূমি দেখা যাবে। ঠিক আছে, তাহলে এখানে পশ্চিম হিমালয়ে 1000 থেকে 2000 মিটার উচ্চতায় এই ধরনের বনভূমি দেখা যায়। 2000 মিটার উচ্চতায় এই ধরনের বনভূমি দেখা যায়। ঠিক আছে, এবার যদি পূর্ব হিমালয়ের খানিকটা অংশে চলে আসে, তাহলে আমরা পাবো অরুণাচল প্রদেশ কিছু পাবো, এবং নাগাল্যান্ড সহ মণিপুরে, নাগাল্যান্ড এবং মণিপুরে আমরা এই ধরনের বনভূমি দেখতে পাবো। ঠিক আছে, বনভূমি দেখতে পাবো। ঠিক আছে, এখন এই ধরনের বনভূমির প্রধান বৃক্ষ হচ্ছে চির ফরেস্ট। চির উদ্ভিদ হচ্ছে গিয়ে প্রধান বৃক্ষ, প্রধান বৃক্ষ। আর এই চির যে গাছ আছে বা উদ্ভিদ আছে, মনে রাখবে এই চির ফরেস্টের ইকোনমিক্যালি ইম্পর্টেন্স কিন্তু অনেক বেশি, কাষ্ঠশিল্পে এর ব্যবহার অনেক বেশি। মানে চির ফরেস্ট যে আছে এক ধরনের পাইন বন। ঠিক আছে, মানে পুরো যদি পশ্চিম হিমালয়ে যাও তোমার এই দিকটাতে, তখন পুরো একদম চির যে বন তোমার উদ্ভিদ আছে বা বন আছে, সেই চির বন তুমি টানা একসাথে দেখতে পাবে। ঠিক আছে, যেমন আমাদের এখানে শাল বন থাকে, ঠিক আছে, অন্য জঙ্গল থাকে, সেটার মধ্যে চির যে উদ্ভিদ আছে সেই উদ্ভিদের বন দেখতে পাবে। ঠিক আছে, তাহলে এটা হলো সাব ট্রপিক্যাল ময়েস্ট পাইন ফরেস্ট। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি তোমার সাব ট্রপিক্যাল যে ড্রাই এভারগ্রিন ফরেস্ট আছে। ঠিক আছে, সেই সাব ট্রপিক্যাল ড্রাই এভারগ্রিন ফরেস্ট। ঠিক আছে, এটাও কিন্তু মন্টানে যে ফরেস্ট আছে সেই ফরেস্টের আন্ডারে। ঠিক আছে, তাহলে 10 নম্বরে কি থাকবে? 10 নম্বরে থাকছে সাব ট্রপিক্যাল ড্রাই এভারগ্রিন ফরেস্ট। ঠিক আছে, এগুলো নর্মালি সবসময় যে পার্বত্য বনভূমি বলতে আমরা হিমালয়ের বুঝি এমনটা নয়। ঠিক আছে, এর মধ্যে বিন্ধ্য আছে, সাতপুরা আছে, তোমার হচ্ছে গিয়ে পূর্বঘাট আছে, পশ্চিমঘাট আছে, আরও কিছু কিছু তোমার রেঞ্জ আছে, সেই রেঞ্জেও কিন্তু পার্বত্য বনভূমি দেখা যায়। নর্মালি আমরা পার্বত্য বলতে সাধারণত বুঝি হিমালয়ের, কিন্তু না, মন্টানে ফরেস্ট মানে হচ্ছে গিয়ে সমগ্র ভারতের যত পাহাড় আছে সেই পাহাড়ে বিভিন্ন জায়গাতে যে বনভূমিগুলো আছে সেগুলোর ক্লাসিফিকেশন আর কি। দেখো, এই যে সাব ট্রপিক্যাল ড্রাই যে এভারগ্রিন ফরেস্ট আছে সেগুলো মনে রাখবে সমুদ্র সমতল থেকে যে সমস্ত জায়গাগুলো 1000 মিটার উচ্চতায় আছে। ঠিক আছে, সমুদ্র সমতল থেকে 1000 মিটার উচ্চতায়, ঠিক আছে, এই ধরনের বনভূমি দেখা যায়, পাহাড়ি অঞ্চলে কিন্তু দেখা যায়। ঠিক আছে, তাহলে মনে রাখবে সমুদ্র সমতল থেকে কত থাকছে? সমুদ্র সমতল থেকে 1000 মিটার উচ্চতায়, 1000 মিটার উচ্চতায় এই ধরনের বনভূমি দেখা যায়।
ঠিক আছে। আর এই বনভূমি বিশেষ করে ভাবর অঞ্চলে, হিমালয়ের ভাবর অঞ্চলে দেখা যায়, হিমালয়ের ভাবর অঞ্চলে এই ধরনের বনভূমি দেখা যায়, এই ধরনের বনভূমি দেখা যায়। এখন এই ধরনের বনভূমির প্রধান বৃক্ষ হচ্ছে অলিভ, ঠিক আছে। পিস্টাশিয়া বলে একটা আছে, পিস্টাশিয়া হলো প্রধান উদ্ভিদ, ঠিক আছে। এখন এই যে কিছু কিছু গাছ আছে, এই গাছগুলোতে কাঁটা থাকে কিছু কিছু, হয়েছে। এগুলি গেল সাবট্রপিক্যাল ড্রাই গ্রিন ফরেস্টের উদাহরণ এবং কিছু বৈশিষ্ট্য। এইবারে আমরা আসবো আরেকটি প্রধান ভাগে, সেটি হচ্ছে পার্বত্য টেম্পারেট ফরেস্ট, মানে পার্বত্য নাতিশীতোষ্ণ যে বনভূমি আছে, ঠিক আছে। তার মানে কিছুটা হাইট গেলে, হিমালয়ের ক্ষেত্রে কিছুটা হাইট গেলে এই ধরনের যে বনভূমি দেখা যায়, ঠিক আছে, সেটাকে বলা হয় মন্টানের টেম্পারেট ফরেস্ট, মানে নাতিশীতোষ্ণ শ্রেণীর কিছু কিছু বনভূমি দেখা যায়। তার মানে এগুলোতে উচ্চতা আবার বাড়বে, ঠিক আছে। দক্ষিণ ভারতের ক্ষেত্রে আবার এগুলো উপত্যকাতে দেখা যায়, যেগুলোকে শোলা ফরেস্ট বলা হয় নীলগিরিতে, ঠিক আছে। তাহলে মন্টানে টেম্পারেট মানে পার্বত্য, অ্যাকচুয়ালি বাংলাতে বলা হচ্ছে পার্বত্য নাতিশীতোষ্ণ বনভূমি, এটা ঠিক আছে। তাহলে এই বনভূমির আন্ডারে প্রথমে আমাদের কি ছিল উপবিভাগ, সেটা হচ্ছে মন্টানে ওয়েট টেম্পারেট ফরেস্ট, হয়েছে। মন্টানে ওয়েট যে টেম্পারেট ফরেস্ট আছে, মনে রাখবে এগুলি সমুদ্র সমতল থেকে, মেইন যে সি লেভেল আছে, মেইন সি লেভেল থেকে মোটামুটি 1800 থেকে 3000 মিটার উচ্চতা পর্যন্ত বা 3000 মিটার উচ্চতা পর্যন্ত এই ধরনের বনভূমি দেখা যায়। এখন এই ধরনের বনভূমি যেহেতু ওয়েট টেম্পারেট ফরেস্ট হতে গেলে কিছু কন্ডিশন লাগে। প্রথম কন্ডিশন হচ্ছে সমুদ্র সমতল থেকে, মানে পার্বত্য অঞ্চলে উচ্চতা কত থাকবে 1800 থেকে 3000 মিটার। গড় বার্ষিক বৃষ্টিপাত কত হতে হবে না, বৃষ্টিপাত হতে হবে তোমার 150 থেকে 300 সেন্টিমিটার। দেখো এখানে বৃষ্টিপাত কিন্তু অনেক, ঠিক আছে। সেই অনুপাতে তাপমাত্রা বা টেম্পারেচার অনেকটাই কম হয়। কত হয় টেম্পারেচার 11 থেকে অন অ্যান অ্যাভারেজ মিন টেম্পারেচার 11 থেকে 14-এর মধ্যে থাকে। এইবারে এখানে রিলেটিভ হিউমিডিটি কিন্তু অনেক বেশি থাকে, সেটা হচ্ছে 80%-এর কাছাকাছি থাকে, ঠিক আছে। তাহলে এই ধরনের কন্ডিশন আমরা কোথায় কোথায় দেখতে পাবো, ঠিক আছে। এই ধরনের কন্ডিশন আমরা কোথায় পাবো না, এই ধরনের কন্ডিশন পার্বত্য অঞ্চল বলতে আমরা যদি তামিলনাড়ুর কিছু পার্বত্য অঞ্চল আছে, ঠিক আছে, নীলগিরি আছে, ঠিক আছে, আবার ধরো পালনি পাহাড় আছে, আর তারপরে হচ্ছে গিয়ে কেরালা আছে, পূর্ব হিমালয়ে যদি আমরা হিমালয়ের দিকটা চলে আসি, তাহলে পূর্ব হিমালয়া এই ধরনের ক্যারেক্টারিস্টিক দেখতে পাবো, যেমন আসাম, অরুণাচল প্রদেশ, সিকিম এবং নাগাল্যান্ড। তাহলে মন্টানে যে ওয়েট টেম্পারেট ফরেস্ট আছে, সেই টেম্পারেট ফরেস্টগুলো আমরা কোথায় দেখতে পাবো না, প্রথমত আমরা দেখতে পাই কোথায়, প্রথমত আমরা দেখতে পাই বিস্তার হিসেবে যদি আমরা লিখি, বিস্তারে যদি আমরা লিখি না, আমরা এখানে দেখতে পাই হচ্ছে কি তামিলনাড়ু। কোথায় দেখতে পাই তামিলনাড়ু। তারপরে কোথায় দেখতে পাই কেরালা। তারপরে কোথায় আমরা দেখতে পাবো পূর্ব হিমালয়ের তোমার হচ্ছে গিয়ে সিকিম। তারপর হচ্ছে আসাম পাবো। তারপরে কি পাবো অরুণাচল প্রদেশ পাবো, ঠিক আছে, এবং আরেকটা জায়গায় পাবো নাগাল্যান্ড। আচ্ছা, এই যে মন্টানে টেম্পারেট যে ফরেস্ট, এই ফরেস্টটাকেই তোমার হচ্ছে যে নাতিশীতোষ্ণ তোমার হচ্ছে কি যে বনভূমি, পার্বত্য বনভূমি, সেটাকে তোমার হচ্ছে কি নীলগিরিতে শোলা ফরেস্ট বলা হয়। শোলা ফরেস্ট কি বলা হয়, শোলা ফরেস্ট, শোলা বনভূমি এক ধরনের বনভূমি, যেটা হচ্ছে গিয়ে পাহাড়ের উপরে না হয়ে, বনভূমিটা কোথায় হয়, পাহাড়ের বনভূমিটা উপরে না হয়ে উপত্যকাতে হয়। নর্মালি ভ্যালিতে উদ্ভিদ দেখা যায় না, সেইভাবে বনভূমি দেখা যায় না। পার্বত্য অঞ্চলের উপরে, মানে যে পাহাড়ের যে তোমার হচ্ছে গিয়ে যে ঢাল আছে, সেই ঢালেই বনভূমির সৃষ্টি হয়। কিন্তু নীলগিরিতে যদি দেখো, নীলগিরিতে দেখলে কি হবে, উপত্যকাতে ঘন বনভূমি দেখা যায় এবং পাহাড়ের যে তোমার ঢালগুলো আছে, স্লোপগুলো আছে, সেগুলো উন্মুক্ত থাকে, ফাঁকা থাকে,
এই ধরনের বনভূমিকে বলা হচ্ছে শোলা ফরেস্ট। তাহলে শোলা ফরেস্ট কোথায় দেখা যায়? শোলা ফরেস্ট দক্ষিণ ভারতে দেখা যায়। এখন মন্টানে যে ওয়েট টেম্পারেট যে ফরেস্ট আছে, সেই ফরেস্টের উদ্ভিদগুলো কি কি হবে? উদ্ভিদ কি কি হবে? নাম মনে রাখবে, পাইন হবে, পাইন হবে, সিডার হবে, সিলভার ফির হবে, ওক হবে, তারপরে কি হবে? রডোডেন্ড্রন হবে, কিছু বাঁশ হবে। বাঁশ দেখো সব জায়গায় দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এগুলো গেল মন্টানে ওয়েট যে টেম্পারেট ফরেস্ট আছে, সে মন্টানে ওয়েট টেম্পারেট ফরেস্ট। এরপরে আমরা আসবো হিমালয়ান ড্রাই টেম্পারেট ফরেস্ট, মানে শুধুমাত্র তোমার হচ্ছে কি না, সরি, দ্বিতীয়তে আমরা আসবো যে হচ্ছে কি তোমার হিমালয়ান যে ড্রাই টেম্পারেট ফরেস্ট, সেই ড্রাই টেম্পারেট ফরেস্টে আসবো। আচ্ছা, আগের ভাগটা কী ছিল এবার দেখে নিই। আগের ভাগটা ছিল মন্টানে ওয়েট টেম্পারেট ফরেস্ট। আচ্ছা, এটা যেটা বললাম সেটা হচ্ছে উদ্ভিদগুলো যে তোমার মন্টানে যে ওয়েট টেম্পারেট যে ফরেস্টগুলো ছিল, সেই ফরেস্টগুলো দেখবে এখানে তোমার হচ্ছে গিয়ে একটু গন্ডগোল হয়েছে। এই উদ্ভিদগুলো এখানে দেখা যায় না, এই যে পাইন সিডারগুলো লিখেছি, এটা একটু গন্ডগোল হয়েছে। তাহলে এটা হচ্ছে কি উদ্ভিদ হিসাবে যখন আমরা দেখবো, এখানে মনে রাখবে দেওদার, মানে দেবদারু যে গাছ, দেওদার, বার্চ, এটা কারেকশন করে নাও, পাম, কিছু দেখা যায়, যেমন ওকটা দেখা যায়, ওক, হিমলক, আচ্ছা হিমলক, ঠিক আছে। তাহলে কী কী দেখা যাচ্ছে? উদ্ভিদগুলো মনে রাখবে দেওদার, বার্চ, এখান থেকে উদ্ভিদ খুবই কম পড়ে, দেওদার, বার্চ, পাম, ওক, হিমলক, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে ব্লু পাইন, এটা পড়ে, মনে রাখবে এই ব্লু পাইনটা পড়ে। ব্লু পাইন কত উচ্চতা দেখা যায়, এখানে শুধু উচ্চতাগুলো অনেক সময় দেয়, ব্লু পাইন, ঠিক আছে, ব্লু পাইন এটা মনে রাখবে, ব্লু পাইন, দেওদার, ঠিক আছে, ব্লু পাইন এবং দেওদার। উদ্ভিদগুলো একটু গন্ডগোল হয়েছিল, তাহলে উদ্ভিদগুলো হচ্ছে এই উদ্ভিদগুলো মন্টানের যে ওয়েট টেম্পারেট ফরেস্ট আছে, মানে যে পার্বত্য যে আর্দ্র যে টেম্পারেট নাতিশীতোষ্ণ যে বনভূমি, সেই বনভূমির অন্তর্গত এই সমস্ত উদ্ভিদগুলো। এবারে শুধুমাত্র আমরা আসবো যে হিমালয়ান ময়েস্ট এবং হিমালয়ান ড্রাই টেম্পারেট ফরেস্ট, ঠিক আছে। 12 নম্বরে তাহলে কি হবে না, 12 নম্বরে হবে হিমালয়ান ময়েস্ট, মানে শুধুমাত্র এগুলি হিমালয়ে দেখা যায়। আচ্ছা সরি, এটা ইয়েতে লিখি, ক্যাপিটালে লিখি, টিএমপি ফরেস্ট। তো হিমালয়ান ময়েস্ট টেম্পারেট ফরেস্ট, নাম শুনেই বুঝতে পারছো ময়েস্ট, তার মানে এই ধরনের বনভূমি হচ্ছে গিয়ে তোমার বৃষ্টিপাত তুলনামূলকভাবে বেশি হবে। সুতরাং মনে রাখবে এটা হচ্ছে গিয়ে হিমালয়ে দেখা যাবে, এবং হিমালয়ের 1500 থেকে 3300 মিটার উচ্চতায় এই যে আর্দ্র যে নাতিশীতোষ্ণ যে বনভূমি, সেই 1500 থেকে 3300 মিটার উচ্চতা পর্যন্ত এই ধরনের বনভূমিটা দেখা যায়। না বিস্তার কোথায় কোথায় আছে? না মনে রাখবে বিস্তার হচ্ছে কাশ্মীরে দেখা যায়, এটা কাশ্মীরে দেখা যায়। এছাড়া হিমাচল প্রদেশে দেখা যায়, হিমাচল প্রদেশ। এছাড়া কি, এছাড়া উত্তরাখণ্ড, ইউকে মানে আবার ইউনাইটেড কিংডম নয়, এখানে উত্তরাখণ্ড। তারপর আছে দার্জিলিংয়ের কিছু জায়গাতে দেখা যায়, সিকিমে দেখা যায়, হয়েছে। বনভূমিগুলো কী টাইপের? আমরা জানি বনভূমিগুলো সরলবর্গীয় হবে, কোণযুক্ত হবে, সরলবর্গীয়, চিরহরিৎ শ্রেণীর হবে, ঠিক আছে, সরলবর্গীয় ও চিরহরিৎ প্রকৃতির হবে। বৃষ্টিপাত তুলনামূলকভাবে বেশি, এখানে বৃষ্টিপাতের অ্যামাউন্টটা না জানলেও হবে, ঠিক আছে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে আগের যে আমরা লিখেছিলাম যে পাইন, তারপরে হচ্ছে গিয়ে ওক, ঠিক আছে, রডোডেন্ড্রন, ঠিক আছে, সিলভার ফির, ঠিক আছে, এগুলো হচ্ছে হিমালয়ান যে ময়েস্ট যে টেম্পারেট ফরেস্ট আছে তার অন্তর্গত। এটা গেল 12 নম্বর। 13 নম্বরে যেমন ময়েস্ট দেখা যাচ্ছে আমরা হিমালয়ে, সেরকম শুষ্কও দেখা যায়, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে অনেকটাই কম, সেই সমস্ত জায়গাতে হিমালয়ান ড্রাই টেম্পারেট ফরেস্ট দেখা যায়। তাহলে আচ্ছা, এটা ক্যাপিটালে লিখো, হিমালয়ান, হিমালয়ান ড্রাই টেম্পারেট ফরেস্ট। ড্রাই মানেই বুঝতে পারছো যে এখানে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে যায়, ঠিক আছে, সেই সমস্ত জায়গাতে
এই ধরনের বনভূমি দেখা যায়। তো বৃষ্টিপাতের পরিমাণ যেখানে 100 সেন্টিমিটারের কম হবে, ঠিক আছে, 100 সেন্টিমিটারের কম হবে, এবং যে সমস্ত জায়গাতে তোমার বরফ পড়ে সে সমস্ত অঞ্চলে বরফ পড়ে বা বরফযুক্ত অঞ্চলে এই সমস্ত বনভূমিগুলো দেখা যায়। এগুলো ড্রাই প্রকৃতির হয়, শুষ্ক প্রকৃতির হয়। যদি অবস্থান আমরা দেখি যে কোন কোন জায়গাতে দেখা যায় হিমালয়ের, ঠিক আছে, হিমালয়ের কোন কোন জায়গাতে দেখা যায়, মনে রাখবে লাদাখে দেখা যায়, এই সমস্ত জায়গাতে বরফ পড়ে লাদাখে দেখা যায়, লাহুলে দেখা যায়, ঠিক আছে। তারপর হচ্ছে চাম্বা যে ভ্যালি আছে সেই চাম্বাতে দেখা যায়, গাড়োয়াল আছে উত্তরপ্রদেশের, সেই গাড়োয়ালে দেখা যায়। তারপরে সিকিম আছে, সিকিমে দেখা যায়। তাহলে এই সমস্ত জায়গাতে কিন্তু এই ধরনের বনভূমি দেখা যায়। আর এই ধরনের বনভূমির প্রধান উদ্ভিদগুলো কি কি? না, প্রধান উদ্ভিদগুলো থাকবে, উদ্ভিদ যে সমস্ত আছে সেগুলো হচ্ছে গিয়ে প্রথমে থাকবে অলিভ থাকবে, তারপরে কি, তারপরে ওক থাকবে, তারপরে ম্যাপেল থাকবে, তারপরে সেল্টিস থাকবে, ঠিক আছে। এগুলো হচ্ছে কি হিমালয়ান যে ড্রাই যে ফরেস্ট আছে সেই হিমালয়ান ড্রাই ফরেস্টের অন্তর্গত। এইবারে লাস্ট যে ভাগটা আছে অ্যালপাইন ফরেস্ট, ঠিক আছে, লাস্ট ভাগটা যে মেন ভাগটা আছে অ্যালপাইন ফরেস্টে, যদি আমরা দেখি তোমাদেরকে ভাগটা যদি একবার করে দেখাই, এই যে অ্যালপাইন যে ফরেস্ট আছে, এই অ্যালপাইন ফরেস্ট এটা হচ্ছে লাস্ট, ঠিক আছে। অ্যালপাইন ফরেস্ট যেটা আছে লাস্ট, সেটা হচ্ছে গিয়ে তিনটে মেন আছে, সাব আলপাইন আছে, ময়েস্ট আলপাইন আছে, ড্রাই আলপাইন ফরেস্ট আছে, তিনটে ভাগ আছে। এই তিনটে হচ্ছে কি হিমালয়ের, আমি আর লিখছি না। এই যে অ্যালপাইন ফরেস্ট আছে এগুলো হচ্ছে গিয়ে প্রায় 3300 মিটার বা তারও বেশি উচ্চতায় এই ধরনের অ্যালপাইন যে ফরেস্টগুলো আছে সেই অ্যালপাইন ফরেস্টগুলো দেখা যায়। এগুলো শুধুমাত্র একমাত্র তোমার দেখা যায় যে হিমালয় আছে সেই হিমালয়। এগুলোকে অনেক সময় বলা হয় তোমার হচ্ছে গিয়ে তুন্দ্রা ভেজিটেশনও বলে, আবার অনেক এটাকে আলাদাও করে দেয়, ঠিক আছে। তাহলে এটাকে আর আলাদা আলাদা করে পড়ছি না। অ্যালপাইন ফরেস্টটাকে যদি আমি ধরে নিই যে অ্যালপাইন যে ফরেস্টটা আছে, এই যে অ্যালপাইন ফরেস্টটা, সেই অ্যালপাইন ফরেস্টটাকে যদি আমি একটা পড়ি, মনে রাখবে অ্যালপাইন ফরেস্টটা 3300 যে মিটার আছে, 3300 মিটার থেকে প্রায় 4876 মিটার উচ্চতা পর্যন্ত এই ধরনের বনভূমিগুলো দেখা যায়। প্রধান উদ্ভিদ হচ্ছে মনে রাখবে ওই সিলভার ফির, জুনিপার, ওগুলোই ঘুরে ফিরে আসবে। কি সিলভার ফির, জুনিপার, এগুলো হচ্ছে কি তোমার অ্যালপাইন ফরেস্টের অন্তর্গত, ঠিক আছে। এরও উপরে অ্যালপাইন ফরেস্টের উপরে, ঠিক আছে, আবার একটা বনভূমি দেখা যায়, সেটাকে তুন্দ্রা বলা হয়, ঠিক আছে। ছোটো ছোটো যেখানে ঘাস হয়, মশ হয়, ফুল হয়, ঠিক আছে। সে মিডো যে তোমার হচ্ছে গিয়ে যে ঘাসগুলো হয় সেগুলো হচ্ছে তুন্দ্রা ভেজিটেশনের অন্তর্গত, ঠিক আছে। অ্যালপাইন ফরেস্টের ক্যাটাগরির মধ্যে কি এই যে ড্রাই ময়েস্টের মধ্যে সিলভার পর, জুনিপার, রোডোডেন্ড্রন এগুলোই কিন্তু কিছু কিছু আসবে অ্যালপাইন ফরেস্টের মধ্যে। এগুলো প্রায় 4000 মিটার উচ্চতা পর্যন্ত এই যে অ্যালপাইন ফরেস্ট আছে সেই অ্যালপাইন ফরেস্টগুলো দেখা যায়। এছাড়াও আরও একটি বনভূমি আছে যেটি হিমালয় পার্বত্য অঞ্চলে দেখা যায়, সেটি কি না, সেটি হচ্ছে কি তোমার তুন্দ্রা ভেজিটেশন বা তুন্দ্রা, ঠিক আছে, তুন্দ্রা। এটি কি দেখা যায় না, এখানে ছোট ছোট মস হাইটটা মনে রাখবে প্রায় 4800 থেকে 5000 পর্যন্ত দেখা যায়, ঠিক আছে। মস দেখা যায়, তারপর হচ্ছে গিয়ে ছোটো ছোটো ঘাসের প্রজাতি দেখা যায়, ঠিক আছে। ফুলের গাছ দেখা যায়, এগুলো সব তুন্দ্রা যে সমস্ত যে উদ্ভিদ আছে সেই তুন্দ্রা উদ্ভিদের অন্তর্গত, ঠিক আছে। তাহলে এগুলো গেল আমাদের যে ভারতের যে যত রকম যে বনভূমি দেখা যায় তাদের ক্লাসিফিকেশন। দেখো এগুলো এটা কিন্তু পার্টিকুলার কারো নয়, ঠিক আছে, চ্যাম্পিয়নের নয় বা অন্য কোনো ভৌগোলিকের নয়, এটা হচ্ছে কি একটা ব্রড ক্লাসিফিকেশান। পরীক্ষাতে তোমাদের যে সমস্ত বিষয়গুলো এখানে আসতে পারে, যেগুলো বিস্তার মানে কোথায় কোথায় দেখা যায়, বাট বিস্তার বলাটা ঠিকই আছে, বিস্তারটাও ঠিক, বন্টন, ডিস্ট্রিবিউশন এগুলো দিতে পারে, ঠিক আছে। আমি ডিস্ট্রিবিউশন বলছি, ডিস্ট্রিবিউশনগুলো কোথায় কোথায় দেখা যায়, তার সাথে কি কি উদ্ভিদ, ঠিক আছে, বা কোন কোন প্রজাতির উদ্ভিদ এই বনভূমির অন্তর্গত, সেগুলো কিন্তু পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে। এইবারে দেখো এই যে বনভূমি, সেই বনভূমি থেকে আর কি কি কোশ্চেন আসতে পারে, এগুলো আমি আগেই আলোচনা করেছিলাম অন্য একটা ভিডিওতে, যে কত কি পার্সেন্টেজ শেয়ার করছে, কোথায় বনভূমির পরিমাণ বেশি আছে এরিয়ার ভিত্তিতে, কোথায় পার্সেন্টেজের ভিত্তিতে বেশি আছে, ঠিক আছে। এইগুলো একটু দেখে নেবে, এগুলো দেবে তোমার নোটসে যে পিডিএফগুলো আছে সেই পিডিএফেই দেওয়া আছে, কোথায় বনভূমির পরিমাণ বেশি, কোথায় বনভূমির পরিমাণ কম, ভারতের মোট বনভূমির পরিমাণ কত, এগুলো আমি
যেগুলো তোমার ফ্যাকচুয়াল যে জিনিসগুলো আছে বা স্ট্যাটিস্টিক্যাল যে জিনিসগুলো আছে সেগুলো আমি আগেই অন্য একটা ক্লাসে আমি আলোচনা করেছিলাম। ঠিক আছে? ওগুলো একবার পারলে দেখে নেবে আর একবার নোটসটা পড়ে নেবে। ঠিক আছে? আর যেটা বললাম যে ফরেস্ট কভার কোথায় বেশি, যেমন মধ্যপ্রদেশে ফরেস্ট কভার বেশি আছে, আবার ধরো পার্সেন্টেজ কোথায় কম আছে, পার্সেন্টেজের ভিত্তিতে লাক্ষাদ্বীপে বেশি আছে, এই সমস্ত জিনিসগুলো একবার দেখে নেবে। আর এর সাথে কি কি দেখবে, এর সাথে প্রথম এবং দ্বিতীয়ত এগুলো দেখছোই, তার সাথে সিকোয়েন্সগুলো দেখবে, মানে অ্যাসেন্ডিং অর্ডার সাজাবে, কোন কোন স্টেটগুলো আছে, কোন কোন রাজ্যগুলো আছে, সেগুলো অ্যাসেন্ডিং অর্ডারে 4-5টা রাজ্য পরপর পড়ে নেবে। ঠিক আছে? পরীক্ষাতে কোশ্চেন প্যাটার্ন কিন্তু এরকম পড়ছে যে নিম্নলিখিত রাজ্যগুলিকে ফরেস্ট এরিয়ার ভিত্তিতে সাজাও, ঊর্ধ্বক্রম কি অধক্রম এরকম অনুযায়ী তোমরা করে রাখবে। ঠিক আছে? পার্সেন্টেজের ভিত্তিতে হোক বা আয়তন বা এরিয়ার ভিত্তিতে হোক। ঠিক আছে? এগুলো গেল। 2 নম্বর হচ্ছে গিয়ে ফরেস্ট যে রিসার্চ বিভিন্ন সেন্টারগুলো আছে, ঠিক আছে? সেগুলো তোমাদেরকে দেখে নেবে, এগুলো বোঝানোর কিছু নেই। ঠিক আছে? যেমন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত, এরিড ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত, এগুলো জাস্ট একবার করে চোখ বুলিয়ে নেবে। ঠিক আছে? আর বিভিন্ন কাঠের বিভিন্ন রকম যে গুরুত্ব আছে, ঠিক আছে? সেগুলো একবার দেখবে, যেমন রেলওয়ে স্লিপারে কোন রেলওয়ে স্লিপারের জন্য কোন ধরনের গাছ লাগে, দেওদার গাছ, মানে দেওদার ট্রি সব থেকে বেশি ব্যবহার করা হতো রেলওয়ে স্লিপার যে মেকিং, সেই রেলওয়ে স্লিপারের জন্য। ঠিক আছে? রেলওয়ে স্লিপার মেকিংয়ের জন্যে ব্যবহার হয়। তারপরে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে এই যে গাছগুলো কোথায় পাওয়া যায় সেগুলো আমি আগেই আলোচনা করেছিলাম, যে স্যান্ডেলউড ট্রি যেমন কর্ণাটকে বেশি পাওয়া যায়। ঠিক আছে? টিক ফরেস্ট বা সেগুন গাছ মধ্যপ্রদেশে বেশি আছে। ঠিক আছে? এগুলো অনেক সময় দিয়ে দেয়। মুলাবেরি ফরেস্ট কোথায় সব থেকে বেশি আছে, কর্ণাটকে বেশি আছে, এগুলো দিয়ে দেয়। বাঁশ কোথায় পাওয়া যায়। ঠিক আছে? এগুলো কোশ্চেনে কিন্তু দিয়ে দেয়। কোশ্চেন প্যাটার্ন কিন্তু দিন দিন পাল্টাচ্ছে, এটা মাথায় রাখবে, সে মাথায় রেখেই কিন্তু পড়াশোনাটা করবে। ঠিক আছে? আর বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউটগুলো সেগুলো একটু করে দেখে নেবে। এরপরে এটা হয়ে গেল। ঠিক আছে? এবারে হচ্ছে গিয়ে এখানে ফরেস্ট রিসার্চ আর কিছু নেই, এখানে ওয়াইল্ড লাইফগুলো আছে, বিভিন্ন ন্যাশনাল পার্ক আছে বা অভয়ারণ্য আছে, তোমার হচ্ছে গিয়ে রিজার্ভ ফরেস্ট আছে, সেগুলো একবার বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, সেগুলি একবার করে মুখস্থ করবে, সেগুলো বোঝানোর কিছু নেই, সেগুলো মুখস্থ করবে। ঠিক আছে? তাহলেই কিন্তু হবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। পরে তোমাদের কখন কি ক্লাস হবে গ্রুপ থেকে তোমরা ইনফরমেশন পেয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে তাহলে।